উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আসলে অনেক কথা মনে আসে, কিন্তু সব কথা তো বলার সময় এবং সুযোগ হয়ে ওঠে না। আমরা শহীদ পরিবার এবং আহত যোদ্ধা যারা আছি, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গত জুলাই আগস্টে তাদের কি উদ্দেশ্য নিয়ে তারা এই বুকের রক্ত দেওয়ার জন্য রাস্তায় নেমেছে। এক, ভারতীয় আগ্রাসন বন্ধ করার জন্য, আর স্বৈরাচারকে এদেশ থেকে তাড়ানোর জন্য। আমি মনে করি এই প্রশ্নে সব শহীদ পরিবার এবং আহতরা একমত, এবং এই আন্দোলনের যারা দল মত নির্বিশেষে রাস্তায় গেছে তাদেরও আমি মনে করি এখানে একমত। দুর্ভাগ্যজনক 8ই আগস্ট সরকার গঠনের পর আমরা মনে করি সেই আমাদের সন্তানদের আত্মত্যাগ এবং আমাদের আহত যোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত সেই আন্দোলন বলি, বিপ্লব বলি, সেটা বেহাত হয়ে গেছে। কেননা এখন 8ই আগস্টের পরে আমরা সবাই 3টা শব্দের সাথে পরিচিত হয়েছিলাম: বিচার, সংস্কার, নির্বাচন। আমরা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিচারের নমুনা দেখতে পাচ্ছি না। জানি না আদৌ এই বিচার হবে কিনা। আচ্ছা, সংস্কারের প্রশ্নে যদি আসি, আমি ছোট্ট করে একটু বলতে চাই, আমরা যদি একটা সেমাই তৈরির মেশিনের মধ্যে পানি দিয়ে আটা গুলাইয়ে দিই, ওই পাশ থেকে সেমাই বের হবে। এখন যদি আমি তেল দিয়ে আটা গুলাইয়ে দিয়ে বলি যে ওই পাশ থেকে বিস্কুট বের হবে, এটা কি সম্ভব? প্রত্যেকে আমরা এই পর্বে অনুরোধ জানাবো শহীদ মাসুদ রানার স্ত্রী জান্নাতুল ফেরদৌস সাফাকে। শহীদ মাসুদ রানা, যিনি 5 আগস্টের সেই গৌরবের ঠিক আগ মুহূর্তে 4 আগস্ট মিরপুর 10-এ গুলিবিদ্ধ হন এবং সারাদিন সেই গুলিবিদ্ধ অবস্থায় থেকে রাতে তিনি শহীদ বরণ করেন। আমরা আমাদের সেই প্রত্যেক ভাই, প্রত্যেক বোন যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আজকের এই সময়টুকু পার করতে চাই। আমরা অনুরোধ জানাই শহীদ মাসুদ রানার স্ত্রী জান্নাতুল ফেরদৌস সাফাকে। আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস সাফা, শহীদ মাসুদ রানার ওয়াইফ। আমার হাজব্যান্ড মিরপুর 10 গোল চত্বরে 4ই আগস্ট গুলিবিদ্ধ হয়। ওইখানে নিউরোসায়েন্স হসপিটালে চিকিৎসারত অবস্থায় রাত 1টা 15-তে সে ইন্তেকাল করেন। জনসংহতি আন্দোলন দলের সভাপতি জুনায়েদ সাকি ভাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। শহীদদের স্মরণে সে আজকে এত একটা আয়োজন রেখেছে, শহীদ পরিবারকে এই সম্মানী প্রদর্শন করেছে, আমরা তার কাছে কৃতজ্ঞ। আমরা যতটাই কৃতজ্ঞ, আপনাদের এই প্রোগ্রামে আমরা অনেক খুশি হয়েছি, আমাদেরকে সম্মান প্রদর্শন করেছেন, আমাদেরকে ডেকেছেন, ততটাই দুঃখের। জুলাই চলে আসলো, সেই অন্ধকার জুলাই। 2024 সাল আমাদের জীবনের অন্ধকার নেমে আসছে। এই যে রাজনৈতিক দলগুলা একটা বছর পর আপনাদের স্মরণ হলো, শহীদদেরকে আপনারা স্মরণ করছেন, আমাদের ভালো লাগা কাজ করতেছে, কিন্তু ভালো লাগার থেকে দুঃখটা বেশি আমাদের। যখন আপনারা এই স্মরণ করেন না, ওদের কথাগুলো আরো বেশি মনে পড়ে। প্রত্যেকটা রাজনৈতিক দল একটা বছর পূর্তি হয়েছে, এটা সবাই সম্মুখে নিয়ে আসতেছে, জনসম্মুখে নিয়ে আসতেছে। কত কিনা শ্রদ্ধা, গর্ব আমাদের জন্য। কিন্তু আমরা যে প্রিয় মানুষগুলো হারাইছি, এই রাজনৈতিক দলগুলা এই একটা বছরে কোথায় ছিল আমরা কিন্তু কাউকেই দেখি নাই। কিন্তু এখন 1 বছর পূর্তিতে সবাইকে আমরা দেখতেছি।
আমাদের এই আত্মনাদগুলো কি এখন একদিনেই শেষ হয়ে যাবে? শেষ হবে না, সারা জীবন বয়ে বেড়াইতে হবে। আমাদের ছোট ছোট বাচ্চাগুলা, এই মা বাবাগুলা, এই স্ত্রী ভাই বোন যা হারাইছে শুধু তারা বুঝবে, কোনো রাজনৈতিক দল বুঝবে না। তারপরে আমি আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞতা জানাইলাম। আপনাদের দোয়াতে সবসময় ওদেরকে স্মরণ করবেন, ওদেরকে রাখবেন। আর শহীদ পরিবারের পক্ষ থেকে আমি একটা কথা বলতে চাই, একটা বছর হয়ে গেছে শহীদ পরিবারদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি, ন্যায্য সম্মান পুরোপুরি কিন্তু আজও পায় নাই। জানি না সারা বিশ্বের মানুষ এটা জানে কি না, সবাই মনে করতেছে যে তারা কত কিছুই না করতেছে, কিন্তু শহীদদের যে একটা সম্মান প্রদর্শন করা দরকার সরকার থেকে, এটা কিন্তু এখনো স্বীকৃতি পায় নাই তারা। শহীদরা পায় নাই এখনো, শহীদি মর্যাদা এখনো পায় নাই তারা। আজ পর্যন্ত একটা শহীদের বিচারও আমরা চোখের সামনে দেখলাম না। একটা বছর হয়ে গেছে, হ্যাঁ, একটা বছরে অনেক কিছু রাজনৈতিক দলগুলো তৈরি করে ফেলেছে, কিন্তু শহীদ পরিবাররা কি পেয়েছে? তাদের কাছ থেকে কত নতুন নতুন দল গঠন হচ্ছে, তাদের রক্তের উপরে দাঁড়ায় আছে তারা। এটাকে একবার ভাবে না। যার যায় সে বোঝে এটার কি যন্ত্রণা। এই যে শহীদদের কবরস্থানগুলো আজ পর্যন্ত কয়জন গেছে তাদের কবরটা জিয়ারত করতে? তাদের কবরের কি অবস্থা? এখনো পর্যন্ত কবরগুলো সংরক্ষণ করা হয়নি। এটা কিন্তু কোনো দলের জন্য কোনো কিচ্ছু আসে যায় না, কিন্তু আমাদের জন্য অনেক কিছু আসে যায়। কারণ আমার যে এটা প্রিয় মানুষ, তাদের জন্য এই জীবনটা দিয়ে গেছে, এটা কেউ মনে রাখে নাই। জুলাই কিন্তু আস্তে আস্তে মুছে যাচ্ছে। আপনারা মনে করতেছেন যে এই 1 বছর পূর্তিতে জুলাই ফুটে উঠছে, কিন্তু না। এই আজকে এইখানে এই মুহূর্তে হয়তো বা সামনে কিছুদিন, এই মাসটা, তারপরে আস্তে আস্তে সবাই আবার বলে যাবে যার যার জায়গা থেকে, কিন্তু আমরা কিন্তু কখনো ভুলবো না। কারণ আমার ওই জায়গাটা ফাঁকাই থাকবে, আমার শ্বশুর শাশুড়ির ওই জায়গাটা ফাঁকাই থাকবে, আমার সন্তানের ওই জায়গাটা ফাঁকা থাকবে। তাই প্রতি মুহূর্তে এই স্মৃতি আমরা ধারণ করব। আপনাদের সবার কাছে আমাদের একটাই অনুরোধ, শহীদদের স্মরণে আপনারা সবসময় থাকবেন, তাদেরকে স্মরণ করেন, তাদেরকে মর্যাদা দেন। আর সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা একটু পৌঁছায় দিবেন, তারা যেন শহীদের সম্মানটা, মর্যাদাটা, তার স্বীকৃতি এটা দেয়। আমাদের এইটাই চাওয়া। আর বিচারগুলো যেন খুব দ্রুত তারা করে। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম। নিশ্চিতভাবেই এই স্মরণ, এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শহীদদের তাদের জীবনের যে ত্যাগ, তার বিন্দুমাত্র পরিমাণও আসলে তাদেরকে সম্মান জানানোর মতো জায়গা আসলে আমাদের হয় না। তো আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়েই স্মরণ করতে চাই, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশকে নতুন করে গঠন করার এই যাত্রায় আসতে পেরেছি। আমরা শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা জানাতে চাই সেই সকল পরিবারকে, যারা তাদের নিজেদের স্বজনদের বিনিময়ে আমাদের ভবিষ্যৎ জীবন রক্ষা করছেন। আমরা আজকে শহীদ এবং আহত পরিবারের সবার কাছে তার কতটুকু শুনতে চাই, তার স্বপ্ন, তার আকাঙ্ক্ষা এবং তার প্রাপ্তি প্রত্যাশাটুকু আমরা শুনতে চাই। আমরা অনুরোধ জানাই ফারজানা নীলাকে, শহীদ ওমর নুরুল আফসারের স্ত্রী। আসসালামু আলাইকুম। আমি ফারজানা, শহীদ ওমর নুরুল আফসারের ওয়াইফ। ওমর হচ্ছে চট্টগ্রাম বোয়ালখালীর ছেলে এবং ও হচ্ছে উত্তরাতে জসিমউদ্দিন রোডে 5ই আগস্ট গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।
ওমর একজন এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিংরত অবস্থায় ছিলেন। ওমর 5ই আগস্ট আন্দোলনে যে বিজয় মিছিলে বিকাল 4:30 নাগাদ আর কি পুলিশে এমন গোলাগুলি করে, গোলাগুলিতে 3 থেকে 4টা গুলি খেয়ে ও রক্তাক্ত অবস্থায় রোডে পড়ে থাকে। দেন ও বাংলাদেশ মেডিকেল হসপিটালে ওরে নিয়ে যায়, ওকে হচ্ছে ওই হসপিটালে অ্যাডমিট নেয়। ও পরে অন্য হসপিটাল নিতে নিতে ও রক্তক্ষরণের জন্যই আমাদেরকে ছেড়ে চলে যান। আমার এই যে আজকে গণসংহতি আন্দোলন এর সভাপতি জুনায়েদ সাকি, তার আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আরও আছেন তাদের সবাইকে। তার সাথে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার এখানে উপস্থিত আছে, তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। সরকার এখন অবধি আমাদেরকে নিয়ে কটুক ভাবছেন। আজকে আমার হাজব্যান্ড চলে গেছে, এতগুলা বাবা তাদের সন্তান হারাইছে, বাবা মা সন্তান হারাইছেন। এই যে ওয়াইফ, তাদের যে শূন্যতা, এই যে এতিম বাচ্চাগুলা, তাদের যে বাবার যে এই ছোটবেলায় বাবা কি জিনিস বুঝে ওঠার আগে তারা বাবাকে হারায় ফেলছেন। এই রাজনৈতিক দলগুলা তারা আমাদের রক্তের উপর দিয়ে এখন অবধি দাঁড়ায় আছেন। হয়তো ফেস ভ্যালু যে কিছু শহীদ পরিবার আছেন তাদেরকে নিয়ে তারা রাজনৈতিক দলটা মানে চালায়া যাচ্ছেন, কিন্তু এমন অনেক পরিবার আছে 1000-1500 জন, তাদের প্রায় খবর নেওয়া হয় না। তাদের মানে কি বলে ইতিহাস থেকে তারা হয়তো হারায়া যাচ্ছে এমন অবস্থায়। তারপরে আমাদেরকে যে জুলাই সনদ দেওয়ার কথা ছিল সেটা এখনো অবধি মানে ওরা সরকার দিবে বলে এখনো অবধি দেয় নাই। জুলাই মাস চলে আসছে, জুলাই তো চলে আসছে, সেই কালো অধ্যায় যেটা আমাদের জীবনে মানে এমন একটা অন্ধকার নেমে আসছিল। জুলাই ঠিকই চলে আসছে, কিন্তু আমাদের জীবনে আমাদের ওই শহীদগুলো ফেরত আসে নাই। যারা চিরস্থায়ীভাবে অঙ্গহানি হয়েছে তারাও কিন্তু তাদের সেই অঙ্গগুলো ঠিক করে তারপরে তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারতেছে না। তাহলে সরকার আমাদের জন্য করতেছে না, একটা বিচার করছে না, আমাদেরকে ঠিকঠাকভাবে খোঁজ খবর নিতেছেন। জাস্ট রাজনৈতিক দল নিয়ে তারা বিজি, তাদেরকে আমাদের পাশে ঠিক সময়ও পাই না কখনো। তো আমাদের এমনভাবে আমাদের পক্ষ থেকে একটাই কথা যে বিচার করা হোক, এমনভাবে বিচার করুক যাতে মানে প্রয়োজন বা সারা বিশ্ব মনে রাখে এই যে নৃশংসভাবে যে মানুষগুলো মারছে, যে যত রক্ত জড়াইছে, এগুলো এমনভাবে বিচার করা হোক যাতে মানুষ মনে রাখে। আর সেকেন্ডবার এরকম রক্তাক্ত বা এরকম হত্যা চালানোর আগে মানুষ ভাবে ওই বিচার দেখে। সো আপনাদের কাছে আমার এটাই অনুরোধ। আসসালামু আলাইকুম। এই গণসংহতি উদ্যোগে আমাদের জুলাই শহীদ এবং আহত পরিবারদের নিয়ে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আগত সকল আমার শহীদ পরিবার ও আহত ভাই এবং যে সকল শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সকলে উপস্থিত আছেন, তাদের সকলকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ ও আসসালামু আলাইকুম। আমি নাহিদ হাসান, আমি 20 জুলাই রামপুরা টিভি সেন্টারে একজন আহত পেশেন্ট, গুলির আহত। আমার অবস্থাটা এইরকম যে বেঁচে আছি বোনাস। আজকে আর 16টা দিন গেলে আমি যদি মারা যেতাম তাহলে আমার এতদিনে নাম নিশানা মিশে যেত। আসলে কষ্টের কথা কিছু বলার নাই। আমার এরকম বিষয় আজকে এই জায়গাটাতে কিছু বিষয় বলার জন্য দাঁড়িয়েছি। কি বলবো, প্রথম কথা সেটা হচ্ছে কি, আহত বলাটা যতটা সহজ, এর যন্ত্রণাটা সহ্য করা সর্বোচ্চ কঠিন। যে আহত হয়েছেন, যে একটা
বুলেট খেয়েছেন এই দেশের স্বৈরাচার পতনের কারণে, তারাই একমাত্র জানেন যে এই রক্তিম জুলাইয়ের বেদনা কি, কিভাবে অর্জন হয়েছে। এখন যারা সামনে বসে চেতনামূলক কথা বলেন, আমাদের আহতদের বলেন আহা 36 দিনের যোদ্ধা, আমি আপনাদের কাছে সম্মান চাইতে আসি নাই, আমরা আপনাদের কাছে ভিক্ষা চাইতে আসি নাই। 17 বছর তো অনেক আপনারা আন্দোলন করেছেন, কে কোথায় পালিয়ে গেছেন, কে কোথায় কি করেছেন, ছোট বাচ্চা থেকে শুরু করে আবাল বৃদ্ধা বনিকা সবাই জানে। এখন আপনারা 5 আগস্টের পর কোনো আওয়ামী লীগই নাই দেশে, সবাই পালাই গেছে, সবাই যে কোনো দলের নেতা, তাও শুধু নেতা না, ত্যাগী নেতা, এক দফার ঘোষক নিজেদের দাবি করেন। কোনো মতে একটা ফাইল ফুটেজ নিয়ে নিয়েছেন, সেটাই আছে। অ্যাকচুয়াল যারা আন্দোলন করেছে তাদেরকে বলেন যে একটা ছবি দেখাও, একটা ভিডিও দেখাও, দেখাইতে পারবে না। আর যারা হাইব্রিড, যারা হয়তো 4 আগস্টে কোনো মতে দেখতে গেছে, দেখি কি অবস্থা, সুবিধাবাদী, তারাই এখন কি হয়েছে, তারাই এক দফার ঘোষক। আমি ওখানে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছি, তোমরা কে হে? আমাদের শহীদদের শহীদ বলতে কষ্ট হয়, কি হয়েছে, মৃত, নিহত। ভাই, দেশের জন্য আসলে কি যে আমাদের দেশটার নাম কি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমরা যারা আহত হয়েছি, আমরা যারা শহীদ হয়েছে, আসলে আমরা প্রজা তো, আসলে আমাদের কোনো মূল্যায়ন আপনারা করতে খুব কষ্ট হয়। আর যারা রাজনীতি করে তাদের মধ্যে আছে কি রাজা রাজা ভাব। আরে ভাই, আপনারা কিসের রাজা? আপনারা তো আমাদের কাছে আসেন ওই একটা দিন, আমরা আপনাদের ভোট দিয়ে বসাই। আরে আপনারা আমাদের কি করবেন? আমাদের আপনারা কোনো প্রকার কোনো ব্যবস্থা না, আপনারা যে আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ওই আসনে বসবেন, এটা মনে হয় যে মানে স্বীকার করতেও কষ্ট হয়, এরকম একটা বিষয়। আপনারাই সর্বা। তো যাই হোক, সর্বোপরি যে বিষয়গুলো, আমি এই কথাগুলো আমার বলার একটাই উদ্দেশ্য। প্রথম কথা যে একটু আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট বিষয়ে আমরা 17 বছর, যেহেতু আমরা সকলে ঢাকায় থাকি, তাদের অন্যায় অবিচার নিপীড়ন কি বিষয়, এটা নিয়ে আসলে নতুন করে বলার নাই। আবার অনেকেই আমরা আবেগে আপ্লুত হয়ে একটা কথা বলি যে হচ্ছে এদের মধ্যে এত কিছু হয়ে গেল, কোনো রিমোর্স বোধ নাই। ভাই, এদের রিমোর্স বোধ থাকবে কোথায়? ফ্যাসিজম তো এদের রক্তে, এদের মধ্যে কখনোই কোনো কিছু আসবে না। আমাদেরকে আহত লীগ বানিয়ে দেওয়া হয়েছে, সমস্যা নাই। শহীদদের কি হয়েছে, তারা হচ্ছে জঙ্গি সংগঠন, জীবন দিয়ে দিয়েছে, এরকমই কিছু হিউমার সরানোর চেষ্টা করা হচ্ছে। আজকে 1 বছর হয়ে গেছে, জুলাই সনদ দিতে আপনাদের কষ্ট হচ্ছে। এখন পর্যন্ত আমাদেরকে খুব দৃষ্টিকটুভাবে দেখা হয়, এখনো কেউ কোনো ক্ষমতায় যায় নাই, তাই আমাদের এটা লাল জুলাই। এটা হয়তো প্রথম বছর খুব উজ্জীবিত হবে, পরের বছর হবে, তারপরের বছর হবে, অটোমেটিক 4-5 বছর পর হারিয়ে যেতে হবে। আসলে আমরা জাতি হিসাবে অনেক বেঈমান। আমরা কখনো কৃতজ্ঞতা বোধ স্বীকার করতে শিখি নাই। ইভেন আমি লাস্ট যে বিষয়টা বলতে চাই, আমাদের এই অভ্যুত্থানের কিছু বিচার বিষয়ক দিক দিয়ে এখন যারা এই বিচারের দাবিতে যারা মামলা করেছে, অনেকে মামলা করেনি, অনেকে মামলা করেছে, তাদের মামলার বিষয়গুলো কি হচ্ছে, যদি থানায় যাওয়া হচ্ছে, থানায় ওসি বলছে কি আপনি প্রমাণ দেন উনি গুলি করেছে। আর আওয়ামী লীগের আমলে কোনো মতে অজ্ঞাত নাম ঢুকাই দিতে পারলেই হয়েছে, আপনার গোষ্ঠী শুদ্ধা উজাড় করে দিয়েছে। আর এখন পায়তারা শুরু করেছেন আপনারা, আমাদের রক্তে বসেছেন ওখানে, আপনারা পায়তারা শুরু করেছেন। আপনাদের জুলাই সনদ দিতে কষ্ট হয়, কিভাবে এসেছেন? আপনারা যারা আজকে চেয়ারে বসেছেন, কয়েকদিন আন্দোলন করেছেন? করেন নাই তো। আজকে আমাদেরই রক্তে বসে আমাদেরকে এখানে রেখে আপনারা করছেন পায়তারা, আপনারা জুলাই সনদ দিতে কষ্ট হচ্ছে, এটা ঘটনা ওটা ঘটনা, মামলার বিষয় নিয়ে আপনারা বাদীকে বলছেন যে তোমরা প্রমাণ করো ও আসামি। তাহলে যদি আপনারা এই বাদীকে প্রমাণ করতে হয়, তাহলে আপনারা কি জন্য বসে আছেন? ছেড়ে দেন জায়গা। তো সর্বোপরি আমি যে বিষয়টা বলতে চাই, যে বিষয়টা আমি সবসময় বলবো, আমাদের সকলকে একটা জায়গায় এক থাকতে হবে। আমরা
আমাদের হচ্ছে মানচিত্র এক, আমরা জাতি হিসাবে এক, আমাদের সকলের রাজনীতি করার অধিকার আছে, আমাদের সকলের মত প্রকাশের অধিকার রয়েছে। শুধুমাত্র একটা দল কখনো আর রাজনীতি করতে পারবে না, সেটাকে আওয়ামী লীগ। এই একটা জায়গায় আমরা দল মত নির্বিশেষে এক থাকবো তো ইনশাআল্লাহ। এই ব্যক্ত রেখে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাহিদ হাসানকে। আমরা আবারও শ্রদ্ধা আমরা এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি শহীদ শাহরিয়ার রোকনের বাবা মনির হোসেনকে। গণসংহতি আন্দোলন কর্তৃক গণসংহতি আন্দোলন কর্তৃক আজকের এই সভার সংগ্রামী সভাপতি, আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, আপনার আমার প্রিয় নেতা সভাপতি জনাব জোনায়েদ সাকি, আরও যারা আছেন ওনার এই গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা, আহত নিহত ভাই ও বোনেরা, তাদের পরিবারের যারা আছেন তাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে এই মাস খুব বেদনা বিধুর মাস। আমার ছেলে 19 জুলাই শহীদ শাহরিয়ার হোসেন রোকন মারা গেছেন মোহাম্মদপুর, কিন্তু আজও অবধি দেখতেছি না কোনো দৃশ্যমান কোনো একটা আসামি ধরছে পুলিশ। এই জন্য আমরা খুবই ব্যথিত। কাউকে ওনাদের বললেও পুলিশ ওরকমভাবে কোনো রকমই করতেছে না। সময় স্বল্পতার কারণে যাক এই পর্যন্তই বললাম। আমরা চাই কি আসসালামু আলাইকুম। আমি শহীদ ছাদি আম্মু। কথাটা বলতেই আমার মুখ কাঁপে ওঠে। আমি বলতে পারি না, আমি মিডিয়ার সামনে তেমন একটা কথা বলি না, আগে বলি না, এখন অভ্যস্ত হয়ে গেছি। আমার ছেলে এই 1 বছর আগে 1 বছর হয়ে গেছে আমি অনেক জায়গায় মিডিয়ার সামনে কথা বলি। যাই হোক, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। আমার ছেলে সাধারণ একটা কর্মজীবী ছিল। আমার 3টা সন্তান, আমার 2টা ছেলে, আমি মিলে নাম রাখছি সানি রনি। আজকে আমার রনি আছে, সানি নাই ঘরে। আমার একটা ঘর শূন্য। আমি যখন আমার একটা ঘর শূন্য দেখি আমার মুখটা কাঁপে ওঠে। 5 আগস্ট আমার ছেলে কাজে গেছিল সকালে, সেখান থেকে আসছে, কাজ করছে, গোসল করছে, খাইছে, আমার সামনে রেডি হয়েছে। আমি জিজ্ঞেস করছি আম্মু কই যাও? বলছে আম্মু আমি সামনেই যাই। বলছে আম্মু 6টায় আসবো। আমি 6টা বার হয়েছে, 10টা বার হয়েছে দেখি না। 1 বছরে কতগুলি 6টা বার হয়েছে আমি জানি না। এখন আমার ছেলে ঘরে ফিরে না। আমরা 5 আগস্ট ভাবছিলাম হয়তো চলে আসবে, পরে আসে নাই। 6 আগস্ট আমি খুঁজি, 7 আগস্ট খুঁজি, 8 আগস্টে আমরা সরারদি মেডিকেলে যে ওর দেহ পাই। আমার ছেলে যখন আদাপুর দিয়ে যায়, রিং রোডের মাঝামাঝি সে গুলি খায়। তার একটা গুলি লাগে বাম সাইডে, সে জায়গায় ডেড হয়। এগুলি সব কথা আমাদেরকে হাসপাতাল থেকে বলছে, ছাত্ররা নিয়ে রেখে আসছে। আর আমার ছেলে খুবই একটা ভদ্র নম্র ছেলে ছিল। আমার ছোট ছেলে একটা সাধারণ কাজ করে, আমার মেয়েটা মাদ্রাসায় পড়াশোনা করে। আমার 2টা ছেলে খুবই অল্প বয়সে আমার সংসারের হাল ধরছিল। আজকে আমার ওই 2 ছেলের টাকা দিয়ে আমরা আমার মেয়ের পড়াশোনা করাইতাম, আমার ঘর ভাড়া দিতাম, মোটামুটি চলে যেত। আজকে ছানির জায়গাটা শূন্য। আমার মেয়ের পড়াশোনাটা কোনো রকম চালাই নিতেছে ওই একটা বাচ্চার টাকা দিয়ে। আর আমার স্বামী কোনো রকম ছেলে যাওয়ার পরের থেকে প্রায়
থাকি, আমাদের শোকে আমরা বেশিরভাগই অসুস্থ থাকি। এই পর্যন্ত ছাত্র জনতার 1 বছর আগে শোনা যাচ্ছে কি ভাইয়া বেঙ্গল মিডিয়াম স্কুলে গেছিল, ওইখানে যে খোঁজ খবর নিছে তারা ধন্যবাদ জানাই। সে আবার আজকে আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য আজকে আমাদেরকে ডাকছে, আমাদের পাশে আসতে আমাদেরকে সম্মান দিয়েছে, এটার জন্য সবাইকে ধন্যবাদ। বেঙ্গল মিডিয়ামের আরও সদস্যদেরকে ধন্যবাদ যে 5 আগস্টের পরে ওনারা মাইকিং করে আমাদের খোঁজখবর নিছে যে কে কোথায় আসো, সবার কাগজপত্র এখানে জমা দাও। তারপরে আমরা জমা দিছি, ওইখান থেকে আমাদের কাগজপত্র সরকারের কাছে যায়। আমরা সরকার থেকে অনুদান পাইছি ঠিক আছে, কিন্তু আমরা অনুদান চাই নাই, আমরা একটা সুষ্ঠু বাংলাদেশ চাইছি। এখন আমাদের সবার কাছে দাবি অনুরোধ সরকারের কাছে, আমরা একটা সুষ্ঠু বাংলাদেশ চাই। যারা বাংলাদেশে পরবর্তীতে যারা ক্ষমতা আসবেন তারা এমন কোনো কাজ করেন না যেটা হাসিনা করে দিচ্ছে, আমরা এগুলি চাই না। আমরা সুষ্ঠু বাংলাদেশ চাই, আর কোনো মায়ের ঘর কোনো খালি না হয়, আর কোনো মায়ের ঘর শূন্যতা না হয়। আমার দাবি একটাই দাবি, আপনারা এই বাংলাদেশে সুষ্ঠুভাবে সব শহীদ ফ্যামিলি আহত ফ্যামিলির পাশে দাঁড়াবেন। যেভাবে এখন পর্যন্ত যেটুকু খোঁজ খবর নিয়েছেন আলহামদুলিল্লাহ, এতটুকু খবর না নিলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না, আপনাদের মাধ্যমে আসছি। আমরা লোকা কৃতজ্ঞতা জানাই, আমরা বেইমান না, আমরা লোকা বাকি যে আপনারা যে ক্ষমতা আসবেন আমাদেরকে ঠিক এভাবে একটু খোঁজ খবর নিয়েন। আপনাদের মাধ্যমে সাধারণভাবে আমরা জীবনযাপন করতে চাই। আমরা লোকা হাসিনার আমলে যারা হয়েছে দাদার ছেলে নাতি পুতি চাকরি চাইছে, ওটা চাইছে, আমরা এগুলি চাই না। আমার ছেলে গেছে, তারপরে আমি চাইবো না আমার 14 গোষ্ঠী আছে তার বদলে তাকে দেন, তার বদলে তাকে দেন, এগুলি চাই না। শুধু আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের খোঁজখবর নেবেন, এটাই আমরা চাই। অনুরোধ আপনাদের, আপনারা হাসিনার মতো কোনো কাজ করবেন না। হাসিনা তো পালা গেছে, জায়গা আছে বলে, আমাদের জায়গা নেই। আমাদের এখানেই থাকতে হবে, বাংলাদেশে থাকতে হবে। আমরা সাধারণ জনগণ, আপনারা আমাকে যেখানেই রাখবেন আমাদেরকে আমরা ওইখানেই হাজির হব। শুধু আপনারা আমাদের পাশে থাকবেন, এটাই হলো আমাদের বক্তব্য। আপনাদেরকে সবার কাছে আমার দাবি অনুরোধ, হাত জোর করে অনুরোধ করতেছি। আরেকটা কথা, আমাদের আহত ভাইরা এখনো অনেক কষ্টে আছে, অনুরোধ তাদের পাশে দাঁড়াবেন। তারা এখনো ঠিকভাবে হাঁটতে পারে না, চোখে দেখে না, তাদের অঙ্গহানি অনেকেরই আছে। দয়া করে আমাদের ছেলেরা তো চলে এসেছে, ওনারা তো বাচ্চা আছে, ওনাদের পাশে দাঁড়াবেন, ওনাদের খোঁজ খবর নেবেন। ওনারা অনেকেই চিকিৎসা পায় না, ওদেরকে সুন্দরভাবে একটু চিকিৎসার ব্যবস্থা করে দিবেন, এইটাই অনুরোধ। ভুল করলে মাফ করে রাখবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ রহিমা বেগমকে। আমরা এই পর্যায়ে গণসংহতি আন্দোলনের সভাপতি জুলাই থাকি এবং মনিরুল্লাহ ভবন এবং নাম না জানা আরও সাথীরা, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। অন্তত আপনারা জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের বিভিন্ন সময় খবর রাখতেছেন, যেন আমারও খবর রাখছেন, যেটা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। কারণ বিশেষ করে মোহাম্মদপুরে বাবন ভাই সব শহীদ এবং আহত ওনাদের সাথে সবসময় যোগাযোগ রাখছেন, স্মরণ রাখছেন, এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আর জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত, সরকারিভাবে এখনো কোনো ডিক্লারেশন দেওয়া হয় নাই যে এরা আসলে কি শহীদ হিসেবে মুখে তো বলে, কিন্তু এটা তো এখন পর্যন্ত জুলাই ডিক্লারেশন এখনো দেওয়া হয় নাই। এবং যারা পুলিশের কেস দিছে, বিভিন্নভাবে কেস দিছে, এই কেসের এই পর্যন্ত একটা আসামি ধরে নেয় বা কোনো বিচার এই পর্যন্ত পাই নাই। আমি যারা শহীদ হয়েছে তাদের পক্ষ থেকে বলতেছি, আমরা তো আর এদেরকে ফিরে পাবো না, কিন্তু যারা আহত হয়ে জীবন মৃত্যুর সাথে লড়তেছে ওরা এখনো ভালো চিকিৎসা পাচ্ছে না। বিশেষ করে যারা অন্ধ এবং হাত পাও সম্পূর্ণ নাই, ওরা জীবন মৃত্যুর সাথে লড়তেছে, কিন্তু ওরা এখন পর্যন্ত ভালো কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না। এবং কিছুদিন আগে শুনলাম এবং দেখছি বিভিন্ন পেপারে যায়, আমি নিজেও গেছি হসপিটালে দেখার জন্য আহতদের, ওদেরকে পুলিশে মারছে এবং 4 জন অলরেডি
বিষ খাইছে মৃত্যুর জন্য, কারণ ওদের অত্যাচার সহ্য করতে পারে নাই, ঠিক মতো ওষুধ দেয় না, খাওয়া দেয় না। তো এগুলো আমি আপনাদের যে গণসংহতি আন্দোলনের নেতা এবং সবাইকে অনুরোধ করছি আপনারা এই ব্যাপারে একটু আগাইয়ে আসেন। এবং আরেকটা কথা, এই যে জুলাই আন্দোলনের এটার এখনো কোনো কিছু হয় নাই, না বিচার হয়েছে, না সংস্কার হয়েছে, না জুলাই আন্দোলনের যে ডিক্লারেশন সেটা, এগুলো না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো ইলেকশন আমরা শহীদ ফ্যামিলি থেকে মানি না। কথা বলো, আমাদের সন্তানেরা সাহসী দেখাইয়া ওরা আন্দোলনে গেছে, এবার আমরা অর্ধেক মৃত্যু হয়ে গেছি, আমাদের অর্ধেক মৃত্যু হয়ে গেছে। শহীদ ফ্যামিলিতে মা বাপ বাজন যারা আছে, আমরা এখন আর মৃত্যুরও ভয় পাই না। ইলেকশন তখন হবে আগে সংস্কার, শহীদদের স্বীকৃতি, জুলাই আন্দোলনের স্বীকৃতি এবং আমাদের পুরোপুরি চিকিৎসার ব্যবস্থা করার পরেই নির্বাচন। এর আগে যেন কোনো নির্বাচন না হয়। আপনারা আমার সাথে একমত কিনা আমি জানি না। এই যে এখন বলতেছে আগামী বছর ফেব্রুয়ারিতে ইলেকশন, আমার কথা হলো আগামী মাসে ইলেকশন দুঃখ, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আগে আমাদের জুলাইয়ের এগুলো সম্পূর্ণ ইয়ে করতে হবে, ডিক্লারেশন, শহীদদের স্বীকৃতি, আহতদের যোদ্ধা হিসেবে স্বীকৃতি, এগুলো দেওয়ার পরে এর আগে আমরা আর কোনো ইলেকশন হইতে দেব না। আমরা রাস্তায় নামবো, আমাদের সাথে আপনারাও থাকবেন। আর বিভিন্ন রকমের এই যে ফেসবুক, বিভিন্ন খবরের কাগজে এখনো দেখি অনেক দলের, এগুলো অনেক দলকে, এগুলো আওয়ামী লীগ ফেসিবাদে লিখতেছে যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে এরা কিসের শহীদ। এগুলো দেখে তো রক্ত আরো গরম হয়ে যায়। এদেরকে বলার সাহস কি দিছে? ফেসবুকে দিছে, এগুলো পুলিশ ধরে না কেন এদেরকে? উল্টো সিধে ইয়ে করে, ওই কোনো তো কিছু দেখতেছি না এখনো। ধমকি দেয়, টেলিফোনে ধমকি দেয়, কি করবা না করবো আমি করে। কেন? আমরা তো ধমকিরে ভয় পাই না। ওই যে আমি মাত্র ছেলের নামে কেস দিছি 13 জন, এর ভিতরে আমি সাধারণ কোনো জনগণকে দিই নাই, কারণ আমার ছেলেকে গুলি করছে সরাসরি পুলিশ। ওখানে সাক্ষীও আছে যে পুলিশেরা গুলি করছে। তো যেহেতু পুলিশেরা গুলি করছে, ওই সময় কোন কোন পুলিশ ছিল ওদেরকে ধরতে পারে না। এবং একটা পুলিশের নামও দেওয়া হয়েছে, যদিও এটা আমরা দেখি নাই, এটা বিভিন্ন সংবাদের মাধ্যমে আমরা যাই না, ওর নামটাও দিলাম। কেন? সাধারণ জনগণের নামে একটা কেস হইলে তখন তো ওই জনগণের না পাইলে তার বাপ দাদা 14 গোষ্ঠীর ধরে নিয়ে যায় ইয়ে করে। এখন কেন এটা হইতেছে? এদেরকে ধরে নিয়ে যাইতেছে না। আমি মাত্র 13 জন আসামি দিছি। বিভিন্ন খবরের কাগজে দেখি 300, 400, 500 আসামি দিছে, এই জন্য সমস্যা। তো আমি তো খুব কম আসামি দিলাম। আমাদের এগুলো কয়জন ধরছে? এর ভিতরে পালাইছে 6-7 জন পালাইছে। যারা পালাইছে বিদেশ গেছে না, এটা অন্য ব্যাপার। যারা এখনো দেশে আছে এবং শুনতেছি এরা এখন বহল তবিয়তের চাকরিতে আছে, কেন এদেরকে ধরতেছে না? আমি এটাই আপনাদের কাছে আবেদন, এই ব্যাপারে আপনারাও বলেন, আমরাও বলতেছি, এটা আমরা আগে বিচার চাই, তারপরে ইলেকশন। এর আগে আমরা কোনো ইলেকশন মানি না। মুগ্ধ হইতে হচ্ছে কার সাইজের পরেই পানি খাওয়া নাই, পানি মুগ্ধ হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সম্মানে গণসংহতি আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি জনাব জুনায়েদ সাকিব, উপস্থিত গণসংহতি আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আহত শহীদ পরিবারের ভাই বোনেরা এবং জুলাই আন্দোলনে নিহত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শহীদ মুগ্ধের বাবা। শুধু একটি কথা আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে আমরা যখন 16 বছর আন্দোলনের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন গোষ্ঠী যখন
18 নির্বাচন, শেষ পর্যায়ে 24-এর নির্বাচনও হয়ে গেল। যখন দেশের এমন এক পরিস্থিতি, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে একটা জিম্মির মধ্যে, খুনের মধ্যে এদেশের জনগণ যখন হতাশায় নিমজ্জিত হয়েছিল, এদেশের মানুষের আর কোনো উপায়ান্তর ছিল না। ঠিক সেই সময়ে আল্লাহর কুদরতিভাবে ছাত্রদের বৈষম্যবিহীন আন্দোলনের মাধ্যমে এদেশের জনগণ আবার জাগ্রত হয়ে ওঠে এবং সেই আন্দোলনে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের সাথে এই দেশের সর্বস্তরের, এমনকি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সহ ছাত্র জনতা এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ একটা আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলনে শহীদ হয়েছিল। এই 24 আগস্টের গণবিপ্লব বা আন্দোলনে যারা শহীদ হয়েছে, শুধু তারাই নয়, পৃথিবীর সৃষ্টির পর থেকে যারা জাতি, ধর্ম, বর্ণ এবং জাতির ক্রান্তি লগ্নে নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছে, শহীদ হয়েছে, সবার প্রতি আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে 24-এর আন্দোলন যারা শহীদ হয়েছে, বিগত দিনে 90-এর আন্দোলন, গণ অভ্যুত্থান হয়েছে, 71-এর স্বাধীনতা যুদ্ধ হয়েছে, 69-এর গণ অভ্যুত্থান হয়েছে, 52-র ভাষা আন্দোলন হয়েছে। আমরা আর কত রক্ত দেব? আমাদের ছেলেরা আর কত জীবন দেবে? এদেশের 52-র ভাষা আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার যে বীজ রোপণ হয়েছিল, 69-এর অভ্যুত্থান এবং 71-এর বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপটে 71-এর স্বাধীনতার পরে যে আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে 90-এ, এরপরে আবার এদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হয় 24-এর গণবিপ্লবের মাধ্যমে এই 71-এর স্বাধীনতা এবং 24-এর গণ অভ্যুত্থান, অন্যান্য অভ্যুত্থান সবে এদেশের জনগণের জন্য, এদেশের জন্য হয়েছে, কিন্তু 71-এর স্বাধীনতা এবং ব্যতিক্রম ধর্মী 24-এর যে আন্দোলন, এদেশের মানুষ এই আন্দোলনের মাধ্যমে মুক্তি পেয়েছে। স্বৈরাচার ফ্যাসিস্ট অন্য কোনো আন্দোলনে কোনো স্বৈরশাসক পালাইয়া যাইতে বাধ্য হয় নাই, কিন্তু এই 24-এর আন্দোলনের প্রেক্ষাপটে লৌহ মানব খ্যাত যে স্বৈরাচার শেখ হাসিনা, সেই শেখ হাসিনা তার দলবল নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তাই আমি বলতে চাই, অতীত থেকে শিক্ষা নিয়ে আপনারা ভবিষ্যতে এদেশের গড়ার জন্য, এদেশের স্বপ্ন এবং শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আপনারা আপনাদের পক্ষ থেকে কাজ করবেন। বিশেষ করে দেশের স্বার্থে, জাতির স্বার্থে এবং যে কোনো স্বৈরাচার, বিশেষ করে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট সরকার, এইসব বিষয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ঐক্য থাকবেন। এবং গণতন্ত্র, যেহেতু গণতন্ত্র হচ্ছে বিভিন্ন মতের একসাথে একটা সম্মেলন, সেই গণতন্ত্রের জন্য আপনারা বিভিন্ন মতভেদ, আপনাদের মতামত বিভিন্ন আলাদা আলাদাভাবে থাকবে, কিন্তু জাতির স্বার্থে আমি বলতে চাই, এখানে যারা আছেন, বিশেষ করে গণ্যমান্য এবং রাজনৈতিক বিশ্লেষক, সমাজসেবক, আপনাদের কাছে অনুরোধ, জাতির স্বার্থে এই আর যেন ভবিষ্যতে এদেশের মানুষকে, ছাত্র সমাজকে আর যেন রক্ত দিতে না হয়, বাংলাদেশ যেন
বিনির্মাণের জন্য আপনারা এভাবে কাজ করবেন যেন এই দেশের ফ্যাসিস্টের জন্য এবং এই দেশের সংস্কারের জন্য যেন আমরা একমত থাকি। সেই জন্য আমি বলতে চাই, গণতন্ত্রের মতভেদ থাকবে। আগামী দিনে এই 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের জুলাই সনদ আপনারা অবশ্যই এই নির্বাচনের আগে এটা বাস্তবায়ন করবেন। তার পাশাপাশি এই দেশে যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের দৃশ্যমান বিচার প্রক্রিয়া তো চলতে থাকবে বছরের পর বছর। কিন্তু বিচার প্রক্রিয়ার জন্য আগামী সরকার যারা ক্ষমতায় আসবে তারাও যেন এই ব্যাপারে কোনো গাফিলতি এবং কোনো অবহেলা না করে সেই দিকে লক্ষ্য রেখে বিচার প্রক্রিয়াকে আপনারা ত্বরান্বিত করবেন। পাশাপাশি সংস্কার বলতে মৌলিক সংস্কার কিছু আছে, যে মৌলিক সংস্কার না করলে নির্বাচন হয় না। আমি আশা করি আরও 6-7 মাস আছে, ফেব্রুয়ারিতে যদি আমরা নির্বাচন চাইতে পারি, এর আগে এগুলি করা সম্ভব। যে সমস্ত জিনিস করে না করলে নাই হবে, সেই জিনিস বাস্তবায়ন করে আপনারা আগামী ফেব্রুয়ারি মাসে আমি আশা করি আমাদের এই গণতন্ত্রের জন্য নির্বাচন অত্যন্ত অপরিহার্য, সেই নির্বাচনের দিকে যাবেন। বর্তমানে আমি যারা মনে করি যে সংসদীয় গণতন্ত্রের পাশাপাশি যদি উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু হয়, তাহলে আমার মনে হয় এদেশের জন্য ভালো হবে। কারণ ব্যালেন্স রাজনৈতিকভাবে, যেমন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের একটা ব্যালেন্স দরকার। সংসদে উচ্চকক্ষ হলে নিম্নকক্ষর যে কার্যক্রম পরিচালিত হবে, সেই কার্যক্রম পরিচালনার জন্য একটা ব্যালেন্সের দরকার আছে। আমি আমার ব্যক্তিগত মত থেকে বলছি, বিশেষ করে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, আপনাদের কাছে যে উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালু করা যায় কিনা। যেহেতু উচ্চকক্ষ ছিল না, এটাকে টেস্টিং হিসেবে আপনারা নিতে পারেন এবং এদেশে একটা ভারসাম্যতা রক্ষা পাবে। তাই আমি বলতে চাই যে যতবার স্বৈরাচার ফিরে আসবে, ততবারই এই জুলাই আন্দোলন এদেশে ভর্তি থাকবে। ভবিষ্যতে যেন এদেশে আর কোনো আত্মহত্যা না হয়, কোনো বিপ্লব না হয়, কোনো অভ্যুত্থান না হয়, সেই দিকে লক্ষ্য রেখে আগামী দিনে আপনারা রাজনৈতিক বন্দোবস্ত এবং শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনারা কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, আমি আমাদের শহীদ ও আহত পরিবারের যারা কথা বলবেন তাদের সকলের কাছে আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আমরা আরো অনেক বেশি মানুষের কথা শুনতে চাই, শহীদ ও আহত পরিবারের মানুষের কথা শুনতে চাই। আপনারা সময়ের দিকে মনোযোগ রাখবেন, আমরা সেই অনুরোধ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি জুলাইয়ের যে অভ্যুত্থানের শহীদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক, আমাদের সহযোদ্ধা, আমাদের লড়াইয়ের সাথী শহীদ জুলফিকার আহমেদ শাকিলের মা আয়েশা বিবিকে এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। শহীদ জুলফিকার আহমেদ শাকিলের মা আয়েশা বিবিকে। আসসালামু আলাইকুম। সবাই সালাম। আমার যত নেতৃবৃন্দ আছে সবাই সালাম, সাকিব ভাই সালাম। আমি শহীদ শাকিলের আমি আপনাদের কাছে একটাই অনুরোধ,
আমার ছেলে দেশের লেগে লড়াই করছে। আমার ছেলে দেশের লেগে লড়াই করছে। ভোট হইতে শুরু করে আমার ছেলে দেশের জন্য লড়াই করছে। সাকিব ভাইয়ের লগে একসাথে আর পৃথিবীর মানুষই দেখছে, বাংলাদেশের মানুষই দেখছে। আমার ছেলে লড়াই করে আন্দোলনে গুলি খেয়ে 10 নম্বরে মারা গেছে। আমার ছেলের শরীরের কোনো নিরাপত্তা ছিল না। আমার ছেলে যে একটা মাস মারা গেছে, আমার ছেলের হাড়েরও কোনো নিরাপত্তা নেই। বাংলাদেশের থানা কম, জেলা কম, যত নেতা খেতা আছে, কোর্টের আইন আদালত আছে, সবাই দেখছে বাংলাদেশের মানুষ গুলি খেয়ে, বাংলাদেশের ছেলেগুলো গুলি দিয়ে মারছে, গুলি খেয়ে মারা গেছে। তবুও তাকে কোর্টের আইন আদালতে কোনো নিরাপত্তা নাই। আমার ছেলেরা যে 11 মাসে বুধবার দিনের 12টা বাজে একটা করে হার তুলে কবরস্থান উঠে হারের উপর অত্যাচার করছে। আমি যে 11 মাস হয়ে গেছে, কেউ কাছে একটু বিচার পাই না। আমার ছেলের বিচারটা আমি কেউ কাছে পাই না। 2013 সালে বাপ মারা গেছে। আমি এই পর্যন্ত ছেলেরা কত কষ্ট করে লালন পালন করে পড়ালেখা শিখেছি। দুনিয়া বাংলাদেশের মা বোনের, বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য আমার ছেলে যুদ্ধ করে মারা গেছে। আমার ছেলের একটা হাড়েরও নিরাপত্তা দিল না বাংলাদেশের মানুষের। কোর্ট আইন আদালত দেখে নাই যে সন্তানে করে কিভাবে পাখির মতো গুলি করে মারছে। আমার ছেলে হাড় গুলি উঠানে কি সমস্যা ছিল, আমি যে কোর্টের কাছে কত অনুরোধ করলাম, এসের কাছে কত অনুরোধ করলাম। হাড়গুলি টুকে টুকে উঠায় তদন্ত করলো। আমার ছেলে কি ডাকাত ছিল, দেশে না খুনি ছিল? দেশের মানুষের নিরাপত্তা লাগে তো। কত অত্যাচার অবিচার করছে আওয়ামী লীগের মানুষে। দেশের নিরাপত্তার জন্য রাস্তায় নামিয়া লড়াই করে শরীরের নিরাপত্তা পায় না, হাড়েরও নিরাপত্তা আমি পাইলাম না। আমি যেন এটার সঠিক বিচার পাই আইনের কাছে, বাংলাদেশের মানুষের কাছে। আমার ছেলে মাথায় গুলি খেয়েছে, নিরুশেষ হাসপাতালের ডাক্তারে বলছে যে মাথার ভিতরে বুলেট হয়ে গেছে। একটু একটু করে হাত টুকাইয়া কবরস্থান উড়াইছে, বুলেট কি পাইতো না। নিরুশেষ হাসপাতালের অনুরোধ করছে শেখ হাসিনা যে চিকিৎসা করতো না। আমার ছেলে চিকিৎসার অভাবে 7 দিন পর্যন্ত লড়াই করে মারা গেছে। আমার লেগে না থাকে
যে শান্তি জড়িত আছে বন্ধুগণ, আমাদের শহীদ জুলফিকার আহমেদ শাকিলের মা আয়েশা বিবি কথা বলছিলেন। শহীদ জুলফিকার আহমেদ শাকিল আমাদের দীর্ঘদিনের সহকর্মী, সহযোদ্ধা, এবং আমরা বাংলাদেশে যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই, সেই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়েরও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সহযোদ্ধা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের 4 আগস্ট মিরপুরে কর্মসূচি পালনকালে সন্ত্রাসী যুবলীগ, ছাত্রলীগের গুলিতে গুলিবিদ্ধ হন শাকিল। শাকিলের মাথায় গুলি লাগে এবং 4 তারিখে আগারগাঁয়ের নিউরোসায়েন্স হাসপাতালে আমরা শাকিলকে ভর্তি করি এবং 7 আগস্ট শাকিলকে মৃত ঘোষণা করা হয়। শাকিল বাংলাদেশে শাকিল বাংলাদেশ আমাদের মিরপুরে আমাদের পাঠশালার শিক্ষার্থী। শহীদ শাকিলের মায়ের যে কান্না, এটা আসলে আমাদের বাংলাদেশের সকল মানুষ, সকল শহীদ, তাদের পরিবারের কান্নার এই প্রতিরূপ আমরা দেখতে পাচ্ছি। এবং বছর পেরিয়ে আবার জুলাই ফেরত আসলেও জুলাইয়ের অভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে, যে বিপুল পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছে, আহত হয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে আমরা দেখেছি গত 1 বছরেও এই বিচারের কোনো কার্যকর পদক্ষেপ কিংবা কার্যকর অগ্রগতি আমরা দেখি নাই। শহীদ শাকিলের মরদেহ পোস্টমর্টমের জন্য গত পরশুদিন উত্তোলন করা হয়েছে এবং পোস্টমর্টম শেষে তাকে আবারও সেই কবরে শায়িত করা হয়েছে। পোস্টমর্টমে শাকিলের মাথার একটি ছবি আমরা দেখেছি। জুলাই অভিযানের শহীদ এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজকে গণসংহতি আন্দোলনের প্রধান এবং আজকের এই সমাবেশের প্রধান সভাপতি জনাব জুনায়েদ সাকিব উপস্থিত আছেন। জনসংহতির নেতৃবৃন্দ, শহীদ এবং আহত পরিবারের সদস্যবৃন্দ, সুশীল সমাজ এবং সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আসলে কী বলবো, আমি আমার বলার ভাষা হারিয়ে ফেলেছি। কারণ আজকে 1 বছর প্রায় পার হয়ে গেল আমাদের সন্তানদের আমরা হারিয়েছি। এই 1 বছরের ভিতরে আমরা কিন্তু আমাদের সন্তানদের যে হত্যাকাণ্ড বা জুলাই যে ম্যাসাকার হয়েছে, ম্যাসাকারের যে একটা বিচার প্রক্রিয়া, সেটার কিন্তু আমরা ন্যূনতম সম্ভাবনা, আমাদের বিচার পাবো এটা ন্যূনতম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আর আমি এই মুহূর্তে এমনিতে আমার কথা বলার মানে কি বলবো, আমি আমার ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ একটু আগে আমি আমার এক শহীদ পরিবারের এক শহীদের মাকে আপনারা সবাই দেখেছেন। এটা দেখে আমি এমনিতেই গত জুলাই মাস আসার পর থেকে আমার পরিবার মানে আমরা আরও বেশি ট্রমাতে চলে গিয়েছি। আমি প্রতিদিনই জায়নামাজে বসে আল্লাহর দরবারে কাঁদি যে আল্লাহ, অন্তত আমাদের সন্তানদের বিচার, যদি হত্যার বিচারটা যদি আমরা না দেখে যেতে পারি, তাহলে আমরা কি করে
শান্তি পাবো বা কী নিয়ে বেঁচে থাকবো। তো আমি সর্বোপরি আল্লাহর কাছেই নালিশ করি যে আল্লাহ তুমি তো সর্বশ্রেষ্ঠ বিচারক। আমি বলবো যে যারা আজকে এই জুলাই যোদ্ধা বা জুলাই শহীদদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতার মসনদে বসেছেন, তাদের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত ছিল এই জুলাই হত্যাকাণ্ড বা জুলাই ম্যাসাকারের বিচার প্রক্রিয়াটা। অথচ ওনারা কিন্তু সেই বিচার বা এতগুলো যোদ্ধা, জুলাই আহত যোদ্ধা, প্রায় 22,000 আহত যোদ্ধা, এবং এদের মধ্যে প্রায় 1,000 যোদ্ধা এত মানবতার জীবনযাপন করতেছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, প্রত্যেকেই কিন্তু এই যে 1,000, এই সংখ্যাটা কিন্তু সরকারের জন্য খুব নগণ্য আমি মনে করি। কারণ এই 1,000 আহত যোদ্ধাদেরকে কিন্তু সরকার পুনর্বাসন করাটা খুব বেশি ডিফিকাল্ট ছিল না। আজকে তারা দেখেন তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে, তারা চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছে, এমনিতেই তারা জিন্দা লাশ হয়ে আছে। তাদেরকে সর্বস্ব দিয়ে হলেও সরকারের পুনর্বাসন করা বা তারা তো যে মেন্টালি একটা ট্রমা, এই ট্রমাতে তারা তো মেনে নিতে পারতেছে না। কী করে মানবে, কী করে মানা যায়? আমরা তো আমাদের সন্তানকে হারিয়েছি, তারা তো আর ফিরে আসবে না, কিন্তু যারা যে জীবিত সন্তানরা বেঁচে আছে তাদের কথা আপনারা একটু ভাবুন। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আজকের এই সমাবেশ থেকে আমি একটাই আশাবাদ ব্যক্ত করব, সেটা হলো যারা এখনও ক্ষমতাসীন আছেন, অন্তর্বর্তী সরকারে যারা আছেন, তারা তাদের নৈতিক দায়িত্ব এই জুলাই ম্যাসাকারের বিচার প্রক্রিয়া সম্পন্ন করা, এবং যদি আপনারা এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কোনো রকমের টালবাহানা করেন, ইভেন বিচার প্রক্রিয়া সম্পাদনের জন্য যারা বিচার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, তারাও যদি কোনো রকমের পার্সিয়ালিটি করেন বা আপনারা দায়িত্ব এড়িয়ে যান, কোনো রকমের কোনো কৌশল অবলম্বন করেন, তাহলে আপনারা কিন্তু আমি ওই যে বললাম, আমি জানামাজে বসে আল্লাহর দরবারে কাঁদি, আমি কিন্তু আপনাদেরও বিচারের কাঠ করে দাঁড় করবো। একমাত্র সর্বশক্তিমান আল্লাহ পাক তো জানেন যে আপনারা আপনাদের অবস্থান থেকে কতটুকু আপনারা করতেছেন। কারণ এতগুলো মায়ের বউ খালি যারা করেছে, তাদের বিচারের দায়িত্ব কিন্তু আপনারা এড়িয়ে যেতে পারেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের আজকের এই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের যে সম্মেলন, সেই সম্মেলনে উপস্থিত হয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের শিক্ষার্থী উমামা ফাতেমা। আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই সম্মেলনে আরও উপস্থিত হয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা, জুলাই অভ্যুত্থানের সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সংগঠক সীমা আক্তার। আমরা তাকেও শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি এই মুহূর্তে আমাদের সম্মানিত আলোচকবৃন্দের আলোচনা শুনবো। আমরা সকলের কথা শুনতে চাই। সকলকে অনুরোধ করব আবারও আপনারা যথাসম্ভব কম সময়ে আপনাদের কথা শেষ করবেন। আমি এই মুহূর্তে অনুরোধ জানাচ্ছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাভিদ মুর্শিদকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। সবাইকে সালাম। আজকে সবার বক্তব্য শুনে আসলে মনে হচ্ছে যে এই যে একটা বছর কিভাবে আমরা পার করলাম, ওনাদেরকে দেখলেই বোঝা যায়। এবং আমরা জানি, এটা আপনারা সবাই হয়তো জানেন, যে এই শোক, এই ট্রমা আপনাদের সারা জীবন বহন করতে হবে। বুকে পাথর বেঁধেই বাকিটা জীবন কাটাতে হবে। তো এর মধ্যে আমরা কত কথা শুনছি যে শহীদদের সম্মান, যথাযথ সম্মান দেওয়া আমরা কিন্তু শিখিনি। আমাদের ৭১-এর শহীদদেরও যেমন ঠিক মর্যাদা দিতে পারিনি, এরকম এখনও পারছি না। এবং তখন মনে করতে হয় যে আমরা একটা জাতি যারা বারবার রক্ত দিয়ে আসছি, আমাদের রক্তের দাম কতটা রক্ত দিলে আমরা আসলেই মুক্তি পাব, স্বাধীনতার দাম কত, আমরা কিভাবে আসলেই মূল্যায়ন করতে পারবো। এবং এই যে সবার কথা শুনতে শুনতে এও ভাবছিলাম যে এই যে যারা আহত, যারা নিহত হয়েছেন, তাদের ঘাড়ের উপর যে রাজনীতি আজকে আমরা দেখি, সেখানেও আমাদের দুঃখই পেতে হয়। এই যে এতগুলো হত্যা মামলা অজ্ঞাতনামা দিয়ে, অথবা যারা জুলাইয়ে
সাথে ছিল আমাদের, তাদের বিরুদ্ধেও যে হত্যা মামলা দেওয়া হচ্ছে ঠিক ওনাদের ঘাড়ের উপর, এটা যে কতখানি অবমাননা, এটা যে কতখানি লজ্জার, কতখানি কষ্টের, সেটা তো আসলে বলে বোঝানো যায় না। কিন্তু আজকে সেটাই হচ্ছে, আমরা যথাযথ মূল্যায়ন তাদের করছি না, আমরা আসলে তাদের ঠিকভাবে বিচার পথে যেতে পারছি না, বিচার চাইতে পারছি না, বিচার পাচ্ছি না। এই যে আমরা শুনলাম ওনাদের কাছ থেকে যে গেলে কি ধরনের হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে, কেস দিতে পারছে না, নানান ধরনের কাগজপত্র চাচ্ছে। ওনারা যারা আত্মীয় স্বজন তাদের তো এই খবর দিতে পারার কথা না, কিন্তু আমরা দেখছি আবারও তাদের উপর ভিত্তি করেই হত্যা মামলা, যেন এক ধরনের বিচার প্রক্রিয়া চলছে, আসলে কিন্তু চলছে না। এই যে একটা রাজনীতির কবলে আমরা পড়ে যাই বারবার। আমরা যে আরেকজনের থেকে শুনলাম যে আমরা হাসিনা যেটা করেছে আমরা সেটা আবার চাই না, আমরা চাই না, আমরা কেউই চাই না, কিন্তু সেটারই রেশ ধরে আমরা বদলার রাজনীতি দেখছি এবং আবারও সেখানে ব্যবহৃত হচ্ছে আমাদের জুলাই শহীদদের রক্ত, এবং সেখান থেকে আমাদের সরে আসাটা খুব জরুরি। এই যে এই সময় গণসংহতির এই প্রোগ্রামে এসে আমি মনে করছিলাম যে সেই জুলাই মাসগুলোতে আমার মনে আছে নীলার সাথে আমি অনেকবার কথা বলেছি। আমরা চিন্তা করছিলাম যে কিভাবে এই যে আহতরা আসছে তাদেরকে কিভাবে চিকিৎসা দেওয়া যায়, এবং নীলা বারবার বলছে আহতদের সংখ্যা তো বেড়েই চলেছে, কেউ তো টাকা পয়সা দিচ্ছে না। আমরা কিন্তু এখনও ওরকম একটা জায়গাতেই আছি, সেটাই হচ্ছে দুঃখের বিষয়। যে তখন নীলার যে কথা আমরা শুনছিলাম যে কি ধরনের চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ আমরা আজকেও দেখতে পাচ্ছি। তো এখন আসার কথা আসলে আমরা শুনি, আমরা আজকে অনেক জায়গা থেকে আমরা শুনি যে এই মাসটা হচ্ছে এক ধরনের স্বাধীনতা দিবস, কিন্তু সেটা কিন্তু আসলে ঠিক না। কারণ এই দিনটা আসলে আমাদের এই জুলাই শহীদদের রক্তেই মাখা, এবং স্বাধীনতাটাও আমরা কিন্তু ঠিকমতো পাইনি। ধন্যবাদ। ধন্যবাদ নাভিন মোরশেদকে। জুলাইয়ের অভ্যুত্থানে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন ভয়াবহ ক্র্যাকডাউন হয়েছিল, সেদিন শিক্ষকদের সমাবেশে যে গুটি কয়েক শিক্ষক উপস্থিত হয়েছিলেন, নাভিন মোরশেদ তাদের মধ্যে একজন। আমরা তাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই মুহূর্তে আজকের এই সম্মেলনে বক্তব্য রাখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক, যিনি শ্রম সংস্কার কমিশনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে অধ্যাপক হাসান আশরাফকে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। সবাইকে সশ্রদ্ধ শুভেচ্ছা, সালাম, আদাব জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি একটা বিশেষ মুহূর্তে আজকে যে শোকের যে স্মরণ এবং শহীদদের প্রতি মর্যাদার প্রশ্ন এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যারা এখনও ভীষণভাবে আহত অবস্থায় আছেন তাদের সার্বিক পরিস্থিতিতে যে আলাপটা হলো, সেই আলাপের পাশাপাশি অন্য একটা বিষয় সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা সবাই যদি মনে করি যে 5ই আগস্টের দুপুরটা কীভাবে জনতার ঢল সকল বাধা বিপত্তি উপেক্ষা করে সামনে আসলো, যখন সবাই খুব খুশিতে শোকের পাশাপাশি কীভাবে একটা মুক্তির স্বাদও পেল, এবং সেই মুক্তি এবং 1 মাসেরও বেশি সময় ধরে এবং আরও অনেক লম্বা সময় ধরেই এই সামগ্রিক যে আন্দোলন, তার ফলে মুক্তির যে স্বাদ, এবং পরবর্তীতে যখন কতজন শহীদ হলেন, কতজন আহত হলেন, তার যে সংখ্যা নিরূপণ করার চেষ্টা, সে চেষ্টায় আমরা দেখেছি যে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে 1400 শহীদ। তারা হয়তো শহীদ শব্দটা ব্যবহার করেননি, রাষ্ট্রীয় হিসেবে আমরা দেখেছি 800-এরও বেশি মানুষ শহীদ হয়েছে। এবং তারপরে সবার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন, এবং এখানে আজকে এই ব্যানারে যে জনাকাঙ্ক্ষার বাংলাদেশ এবং সেখানে রাজনৈতিক পরিস্থিতির যে কথা বলা হচ্ছে, সেই অগাস্টে ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সবার মনের মধ্যে যে পরিবর্তিত নতুন বাংলাদেশের সংস্কারের যে রূপরেখা সবাই ভেবেছিল, আজকে এই প্রায় 1 বছর পরে এসে সেই সংস্কার কার্যক্রম কোথায় আছে বা কী অবস্থায় আছে। তো যেই সংখ্যার কথা বলছিলাম, মানুষ কেবল নিছক সংখ্যা নয়, কিন্তু সেই বিশ্লেষণে যেটা দেখা গেছে যে জুলাই গণ অভ্যুত্থানে যত মানুষ শহীদ হয়েছেন
তার 1/3 মানুষ শ্রমিক শ্রেণী থেকে উঠে আসা। নতুন যে বাংলাদেশের সংকল্প হচ্ছে, যে সংস্কার কার্যক্রম হচ্ছে, সেখানে শ্রমিক শ্রেণীর এবং নারীদের এবং অন্যান্যভাবে অনগ্রসর করে রাখা বিভিন্ন জনগোষ্ঠী, মানে তাদের যে স্বপ্নের বাংলাদেশ, পরিবর্তনের যে বাংলাদেশ, মানে সেটা বিভিন্ন আলাপে, আলোচনায়, নীতিমালা তৈরিতে কিভাবে প্রতিফলিত হয়েছে, মানে সেই প্রশ্নটি সামনে আসার দাবি রাখে। সেই বিষয়ে এখন যারা কাজ করছেন, ভবিষ্যতে যারা কাজ করবেন, এই বহুজাতির বাংলাদেশ, এই শ্রেণী বৈষম্যের বাংলাদেশে কিভাবে সমতা এবং ন্যায্যতা প্রতিষ্ঠা করা যায়, সেই রূপরেখা নিয়ে সত্যিকার রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নেই। সেটি সংশ্লিষ্ট সকলে করবেন, ভাববেন এবং সক্রিয় ভাবনার মধ্যে নিয়ে আসবেন। অনেকেই করছেন, সেখানে সামিল হওয়া, সংহতি করার সুযোগ আছে। আমি এই সংহতি ব্যক্ত করে, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাই। আমি এই মুহূর্তে কথা বলার অনুরোধ জানাচ্ছি রেহেনা বেগমকে। জুলাইয়ের অভ্যুত্থানে বাংলাদেশে শ্রমজীবী মানুষ, বিশেষত শ্রমিকদের যে প্রতিরোধ আমরা গাজীপুর, আশুলিয়া, যাত্রাবাড়ি সহ বিভিন্ন জায়গায় দেখতে পেরেছি, কিন্তু এই অভ্যুত্থানের পরে এই শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে আমরা দেখছি অনেক কম কথা হচ্ছে। আমরা সেই জায়গা থেকে মনে করি যে এই অভ্যুত্থানের পরে বিভিন্ন সংস্কার কমিশন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যারা কাজ করছেন, তারা এখানকার এই শ্রমজীবী মানুষের অধিকারের প্রশ্নটিকে নতুনভাবে বিবেচনায় আনবে। আসসালামু আলাইকুম। আমি থাকি গাজীপুরা 27। আমার শ্বশুর বাড়ি ময়মনসিংহ হালুয়াঘাট, আমার বাড়ি পঞ্চগড়। আমার হাজব্যান্ডের 20 জুলাই গুলি করে, এই যে তার ছবি। এই লাশটা আমার চোখের সামনে যে টর্চার করে সেনাবাহিনী লাশ নিয়ে চলে যায়। আজ দীর্ঘ 1 বছর হয়ে যাচ্ছে, লাশটা এখনো খোঁজ পাইনি। থানায় মামলা দিয়েছি, মামলার মাধ্যমে বলছে আমরা সন্ধান দেব, কিন্তু আজ পর্যন্ত কোনো সন্ধান নেই। আমি যখন খবর পেলাম, আমার হাজব্যান্ড উত্তর একটা প্রাইভেট মালিকের আন্ডারে চাকরি করতো, দিনমজুরি। আমি সকালে কাজে আসতেছি, আমি বলতেছি আজকে কাজে যায় না, বলতেছে না কাজে যাইতেই নেবো, নাহলে মালিক আমার চাকরি খাইয়ে নেবো। চাকরিতে আসার পরে আধা ঘন্টা পরে আমার কেমন যেন মনের ভিতরে টান দিতেছে। আমি বলছি তুমি বাসায় চলে আসো। কই কেন? দেখি ওদের গার্মেন্টসও খোলা, কিন্তু আমি জানতাম না যে সেদিন সারা বাংলাদেশ কারফিউ দিচ্ছে। কিন্তু আমি তখন ফোন দিচ্ছি, আমি তুমি কত দূর গেছো? কই কলেজ গেট। আমি চালাইয়া বাসায় আসো। পরে আবার ফোন দিই, কয় আমি গাজীপুরা 27 রোডে। আসতেছি আসতেছি রাস্তায়। এর 10 মিনিট পরে আমার কয়েকজনে ফোন দিয়ে বলতেছে আপা উচ্চা লম্বা কালো গেঞ্জি পরা কি লাগে, এই নাম্বারটা চিনেন? আমি হ্যাঁ, এটা নাম্বার আমার হাজবেন্ডের নাম্বার। বলতেছে উনি তো গুলি খেয়ে পড়ে গেছে। আমি আপনি কি আমার সাথে মজা করতেছেন? এখন আমি কথা বললাম, বিশ্বাস না করলে বুঝিয়ে মেডিকেল আইসা দেখেন। আমি তৎক্ষণাৎ মেডিকেলে যাই দৌড়াইয়া। মেডিকেলে যায় যখন দেখি 4টা লাশ ঢাকা আছে, আমার উদাম করে করে সাধারণ পাবলিক দেখি গোল হয়ে লাশগুলা দেখতেছে। আমি ওইখানে উদাম করে দেখতেছি, দেখতে দেখতে 4 নম্বরে যেটা উদাম করছি দেখি আমার স্বামীর লাশ। আমি দেখার সাথে সাথে মানে আমার আতঙ্ক লেগে গেছে যে কি অবস্থা। আমি তো এখনই কথা বলছি, তখন বলতেছে মেডিকেল ডাক্তার বলতেছে আপনার গার্জিয়ান তো? আমি বলছি আমার স্বামীর গার্জিয়ান আমি, কারণ আমি 27 রোডে ওনারে নিয়ে একসাথে থাকি। বলতেছে লাশ নেন। আমি লাশ নিলে পরে আমার নাম ঠিকানা লিখতে বলছে, আমি নাম ঠিকানা লিখছি। লেখার পরে কলম দিচ্ছে সাইন করবো। এই মুহূর্তে একসাথে অনেকগুলো গাড়ি ঢুকে মেডিকেলে। গাড়িগুলো ঢোকার সাথে সাথে আমি পিছনে দেখি যার হাতে গুলি লাগছে, পায়ে গুলি লাগছে, মাথায় গুলি লাগছে, তারা ব্যান্ডেজ করতেছে, আর লাশগুলো আমার সামনে। এই তৎক্ষণাতের মধ্যে যার যার লাশ সরাই নিচ্ছে। কিন্তু আমি একটা মহিলা মানুষ, আমার স্বামীর লাশ আঙ্গাইতে পারি না। আমি অনেক চেষ্টা করছি, সেনাবাহিনী গাড়ি সাইড করতে করতে আমি লাশটা সরাইনি, কিন্তু আমি পারতাছি না। একলা আঙ্গাইতেছি, এরা তো অনেক উঁচা লম্বা, কিন্তু মানে আঙ্গাইতে পারতেছি না একলাই। সেই দিন আমি একটা মানুষ পাইনি যে আমার লাশটা সরাইনি। পরে সেনাবাহিনী আমার গায়ের মধ্যে অধি নির্বাক যন্ত্র ঢিলা মারার সাথে সাথে লাশটা আমার সামনে দিয়ে নিয়ে যাইতেছে। আমি পিছে পিছে দৌড়াইতেছি। আমার বলতেছে মহিলা তোমার তো অনেক সাহস, আমি তোমারে গুলি করে দিব। আমি মারেন গুলি, আমার স্বামীরা গুলি করছেন, আমারে গুলি করেন। আমি সেদিন প্রতিবাদ করতে ছাড়ি নাই, সাথে সাথে লাশের পিছে পিছে দৌড়াই। আমার বলতেছে তাজউদ্দিন মেডিকেলে যোগাযোগ করো, পোস্টমর্টম করা হবে।
তখন আমি লাশের পিছে পিছে দৌড়ায় যাই, কয় আগে থানায় যোগাযোগ করো, পশ্চিম থানায় যোগাযোগ করছি, কয় পূর্ব থানায় যান, পূর্ব থানায় গেছি, কয় তাজউদ্দিন মেডিকেলে যান, তাজউদ্দিন মেডিকেলে মর্গে যে লাশগুলা দেখছি, তো মানুষ মর্গে এভাবে লাশ রাখে। যাক, আমি অনেকগুলো লাশ দেখছি ওখানে, কিন্তু লাশগুলা দেখার পরে আমি ওখানে দেখি আমার স্বামীর লাশ নাই। আমি চলে আসলাম গাজীপুরা 27 রোডে তামিরুল মিল্লাতে গেলাম। তামিরুল মিল্লাতে বলতেছে আমরা দেখছি লাশটা, কারণ মেডিকেলে আমরা নিজেরাই ফোন দিছি যে লাশটা নিয়ে যান। পরে আমি লাশটা আমি উচিত কোথায়, তোর তামিরুল মিল্লাতের কমিটির লোক ফোন দেয় থানায়। থানার লোক বলতেছে যে রাত 2টায় ঘোড়াশাল নদী ফালাই দিছি, কিন্তু আজও জানি না যে লাশ কি ফালাই দিছে নদী, না গণকবর দিছে, না পুইরা লইছে, আজও জানি না। কারণ এই সরকারের অভ্যাসে পরিণত ছিল খুন আর গুম। যেমন গুমের জন্য স্বয়ং আমি সাক্ষী, আমার স্বামীর লাশ কিভাবে আমার গুম করছে আমি নিজে স্বয়ং। তা আমার স্বামীর লাশ ওই মেডিকেলে শত শত হাজার হাজার মানুষ দেখছে আমি স্বামীর জন্য কিভাবে দৌড়াইছি। আমার স্বামীর লাশ টাইম নিতে পারি না, ও অনেক উচ্চা লম্বা, কিন্তু আমি অনেক চেষ্টা করছি এই লাশটা না নেয়, কিন্তু পারি নাই আমি রাখতে। সেদিন একটা মানুষ পাই নাই সাথে, পাবলিক ছিল, কিন্তু পুলিশ সার্ভিস যখন মেডিকেলে ঢুকছে শুধু একটা আতঙ্ক, পুলিশ এসেছে, সেনাবাহিনী এসেছে, গুলি করবো, খালি এই আতঙ্কর মধ্যে মেডিকেলের মানুষ, ডাক্তার নিয়ে সাধারণ পাবলিক সবাই পলাইছে। যারা আহত ছিল তাদের সবগুলোরে টয়লেটে ঢুকাইছে যেন সেনাবাহিনী নিতে না পারে। তা আমি তো আমার স্বামীর লাশ পিছে পিছে দৌড়াইয়া হয়রানি হয়ে আজ 1 বছর, কিন্তু এখনো আমার স্বামীর লাশের সন্ধান পাইনি। মামলা চলতেছে, মামলায় বলছে সন্ধান দেব, আজও সন্ধান পাইনি। কিন্তু দুঃখ একটা, সন্তানের বাবা মারা জানে সন্তানের জ্বালা, যাদের গেছে তারাই বুঝে তাদের জ্বালা। বাকি মানুষ, সাধারণ পাবলিক, আবু সাহেব যখন গুলি খায় সারা বাংলাদেশের মানুষ রাস্তায় পথে নেমে পড়ে। কেন নামছিল? ভেদাভেদ ছিল না, বৈষম্য ছিল না, স্বৈরাচার ছিল না। কিন্তু এখনো বৈষম্য স্বৈরাচার আমাদের ঘরে ঘরে। এই বৈষম্য স্বৈরাচার জীবনে মনে যাইতো না। তো এই বৈষম্য স্বৈরাচার ছিল না দেখে আবু সাহেবের গুলি সারা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে নাই, বিদায় সারা বাংলাদেশের মানুষ পথে নামছিল। দিন মজুর বলেন, ভ্যানওয়ালা কোন, রিক্সাওয়ালা কোন, সবাই পথে নামছিল। তখন তো কোনো ভেদাভেদ ছিল না। এখন মানুষের সন্তানের লাশ যখন বাবা মা কাঁধে নিয়ে যায় তখন তারা বুঝে যে সন্তানের লাশ কত ওজন, কত কষ্ট। মা বুঝে সন্তানের জ্বালা। একটা মা যখন 10 মাস গর্ভে নিয়ে বেড়ায় সে বুঝে সন্তানের জ্বালা, আর বাবা হয় সন্তানের লাশ যখন ঘাড়ে নিয়ে যায় তখন সে বুঝে সন্তানের জ্বালা। তা বাকি মানুষের আপনারা আমাদের কষ্টগুলো বুঝবেন না। এখনকার সরকার আমাদের যাদের সন্তান টিকে না, সন্তান মারা গেছে, তাদের সাথে দুর্নীতি করতেছে সরকার। কেন? সরকারে কি হাত গেছে, পা গেছে, চোখ গেছে, না মানুষ মারা গেছে? সরকার যখন সরকারি করে কাদের জন্য করে? আমাদের জন্যই তো করে। বৈষম্য স্বৈরাচার সরকার যখন ছিল তখন কি দেশ কেমন ছিল? তখন মানুষ দেখে নাই? শত শত মানুষ আয়না করে বন্দী হয়ে শাস্তি ভুগছে, কত পানির জন্য কষ্ট পাইছে, কত হাহাকার করছে। তখন তো কেউ চোখে পড়ে নাই। সারা বাংলাদেশের মানুষ আন্দোলন নামছে, যাদের হাত গেছে তারা হাত পাবে না, যাদের পা গেছে তারা পা পাবে না। তারা বুঝতেছে কষ্ট কারে কয়। সবার কাছে আমার একটা আবদার, আমার কথা যদি ভুল হয়ে থাকে আপনারা আমার ক্ষমার দৃষ্টি তাকায় ক্ষমা করে দিবেন, আর আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন। কিন্তু সবার কাছে আমার একটা আবদার, যে সরকার কেন আমাদের সাথে দুর্নীতি করে? আমার এটাই দুঃখ, যাদের সন্তান মারা গেছে, যাদের সন্তান টিকে না, তাদের সাথে সরকার বেশি করে দুর্নীতিটা করছে। আর শহীদ পরিবার, আমরা যেখানে বলি শহীদ পরিবার, সেখানে আমাদের নিয়ে মজা করে যে জুলাই আন্দোলনে মারা গেছে তাই বলে শহীদ পরিবার, মানে শহীদের কোনো মর্যাদাই নাই। তাইলে যাদের হাত গেছে, পা গেছে, চোখ গেছে, তারা কি আহত হয়ে তারা কি পাবে আর পা হাত? তাদের জীবনে কত কষ্ট, আর যাদের মানুষ মারা গেছে তাদের বুকে কত কষ্ট। এই কষ্টগুলো কেউ বুঝবে না। কথায় আছে না, আপনার ঘাও আপনার ব্যথা, আমি কি আরেকজন ঘায়ের ব্যথা বুঝবো? এরকম হয়েছে দুনিয়ার পরিস্থিতি। তো সরকার এমনই দুর্নীতি শুরু করছে এখন, মানে বৈষম্য স্বৈরাচার শুরু করছে। তা আমরা চাই না এই বৈষম্য স্বৈরাচার, হিন্দু মুসলিম ভাই ভাই সবাই একত্রে থাকতে চাই। আমার কথা আমি এইটুকুই বক্তব্য দিয়ে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানাই। আজকে জুলাই অভ্যুত্থানের প্রায় 1 বছর কেটে গেছে। এর মধ্যে আমরা আহত এবং শহীদ পরিবারগুলোর কথা শুনেছি।
প্রতি মুহূর্তেই কথা বলে যাচ্ছি, তো নতুন করে হয়তো বলার মতো কথা খুব কম। ছোট ছোট কিছু বিষয় এখানে উল্লেখ করি। যখন জুলাই মাসে যে ভয়াল দিনগুলো, যখন ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয় 18 জুলাই, সেই 18, 19, 20, 21, 22 এই সময়গুলোতে আসলে কি হয়েছিল সেটা এখনো কেউ জানে না। সে 19শে জুলাই যেদিন শুক্রবার, মসজিদ থেকে নামাজ পড়ে অনেক মুসল্লিরা তারা কিন্তু মিছিল করে গিয়েছিলেন এবং তাদের উপর মুহুর্মুহ গুলিবর্ষণ করে মেরে ফেলা হয়েছে বহু মানুষকে। আজকে কিছুক্ষণ আগে একজন আপা যে বললেন তার হাজবেন্ডের কথা, আমরা গত নভেম্বর মাসে যখন রায়ের বাজার বদ্ধভূমিতে যাই, ওখানে গিয়ে আমরা জানতে পারি যে এখানে 127টা গণকবর আছে এবং এগুলো সেই 19, 20 জুলাই যখন ইন্টারনেট শাটডাউন চলছিল, এই সময়ে এই কবরগুলো নতুন করে খোঁড়া হয়েছে। এবং তো ওই সময়ে আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই যে আপনারা একটা ডিএনএ প্রোফাইলিং করেন, যে মানুষগুলোর এখনো পর্যন্ত দেহ পাওয়া যাচ্ছে না, আপনারা তাদের ডিএনএ প্রোফাইলিং করেন। আঞ্জুমানে মফিদুল, যেটা মোহাম্মদপুরে যে আঞ্জুমানে মফিদুলের কাছে এখনো পর্যন্ত একটা দীর্ঘ তালিকা আছে এবং সেই তালিকায় যে মানুষগুলো 18, 19, 20 জুলাই গুম হয়েছিল, হত্যা হয়েছিল, তাদের অনেকের ডকুমেন্ট কিন্তু তাদের কাছে আছে। যদি সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত উদ্যোগ না নেওয়া হয় তাহলে পরবর্তীকালে কিন্তু আমরা এই এত বড় দলিল আমাদের হাত থেকে হারিয়ে যাবে। আর এই যে পরিবারগুলো তাদের যে প্রিয় মানুষগুলোকে হারিয়েছে, কারো হাজব্যান্ড হারিয়েছে, কারো সন্তান হারিয়েছে, সেই ফ্যামিলিগুলো কিন্তু সাফার করছে, আমরা সবাই দেখছি। শুধু এটাই না, আমরা তখন সরকারের কাছে বলেছিলাম যে আপনারা একটা প্রপার তালিকা করেন, আপনারা ডিএনএ প্রোফাইলিং করে একটা ডাটাবেস তৈরি করেন। ডাটাবেস তৈরি করে এরপরে যেসব পরিবার থেকে সদস্যরা হারিয়ে গেছে তাদের কাছ থেকে আপনারা তালিকা নেন। তালিকা নিয়ে এরপর ওই লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করার দায়িত্ব পালন করেন। কিন্তু প্রায় 1 বছর হয়ে গেছে, সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো সাড়া কিন্তু আমরা পাইনি। এছাড়া ঢাকা মেডিকেল কলেজে গত আগস্ট মাস থেকে 7টি লাশ সেই ঢাকা মেডিকেল কলেজের মর্গে ছিল। তার মধ্যে শুধুমাত্র একটি লাশ, শহীদ হাসান, যিনি 5 আগস্ট যাত্রাবাড়িতে নিহত হয়েছিলেন, তার লাশ শুধুমাত্র হস্তান্তর করা হয়েছে। বাকি 6টি লাশ এখনো পর্যন্ত ঢাকা মেডিকেলের মর্গে আছে এবং এই লাশগুলোর কোনো প্রকার তদন্ত এবং সেই লাশগুলো এখনো পর্যন্ত পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। কিন্তু এগুলো কিন্তু খুব কঠিন কাজ না। আমরা কিন্তু দেখেছি গত 2 মাস আগে যখন একটি গবেষণা সংস্থা তারা একটি রিপোর্ট পাবলিশ করে যে 167 জন পথশিশু এই আন্দোলনে নিহত হয়েছে এবং এই পথশিশুরা কিন্তু তাদের যে লাশ, আমি ফার্মলি বিশ্বাস করি এবং আমরা সবাই 18, 19, 20 জুলাই যে আন্দোলনগুলো খেয়াল করেছিলাম, তাদের সবারই অবজারভেশন হচ্ছে এই 18 জুলাই, 19 জুলাই এই যে পথশিশুরা, যাদেরকে আমরা টোকাই বলে থাকি, তারা কিন্তু এই মুভমেন্টের সামনের দিকে ছিল এবং তাদের উপর কিন্তু গুলি হয়েছে এবং এই শিশুরা কিন্তু গণহারে মারা গেছে। এছাড়াও অনেক রিক্সাওয়ালা বা এখানকার হকার, যারা পরিবার অনেক দূরে, ঢাকা থেকে বহু দূরে থাকে, এরকম অনেক মানুষ কিন্তু 18, 19 জুলাই মারা গিয়েছিল এবং সেটার একটা ডেটাবেস, একটা কিছু গবেষণা সংস্থা তাদেরকে নিয়ে কাজ করেছে এবং দেখানো হয়েছিল যে 168 জন পথশিশু তারা কিন্তু এই আন্দোলন নিহত হয়েছে। তাহলে এই 168 জন পথশিশুর লাশটা কোথায়? তো সরকারের কি এগুলো খুঁজে বের করা তাদের দায়িত্ব না? আমি এই কথাগুলো বলছি কারণ এই প্রশ্নের জবাব এখনো পর্যন্ত আমরা পাইনি সরকারের পক্ষ থেকে। যদিও আমার কথা যে সরকারের পক্ষ থেকে অনেক চেষ্টা তারা করছে, বর্তমান সময়ে তারা কিছুটা আর্থিক সহায়তা করা বা একটা লিস্টটা গ্যাজেট করে ফেলা, সেটার দায়িত্বটা কিন্তু সরকার পালন করছে। কিন্তু প্রত্যেকটা কাজই খুবই ছাড়া, খুবই জনবিচ্ছিন্ন এবং খুবই হচ্ছে যে একটা কনফিউজিং একটা পদ্ধতি। আপনারা যদি জুলাই ফাউন্ডেশনের দিকে তাকান, এখনো পর্যন্ত লিস্টের আহত হচ্ছে 11,500 এবং নিহত সংখ্যা 834 বা 835 জন।
এখনো পর্যন্ত জুলাই ফাউন্ডেশন থেকে আহতদেরকে দেওয়া সম্ভবত শুধুমাত্র 4,500 থেকে 5,000 আহতকে সহায়তা করা হয়েছে। তো বাকি আহতরা তো সহায়তাটা পায়নি। আবার আপনি সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দিকে তাকান, তারা এখনো পর্যন্ত প্রপার লিস্টিংটাই করতে পারেননি। তাহলে কখন তারা টাকাটা দিয়ে শেষ করবেন, কখন তারা পুনর্বাসন করবেন? এই যে এতগুলো আহত পরিবার, আমরা কিন্তু আহত পরিবার বলি, আমরা কিন্তু আহত ব্যক্তি বলি না। কারণ যে মানুষটা গুলি খেয়ে যার হাত চলে যায়, যার নার্ভ ড্যামেজ হয়ে হাত নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে, যার চোখ নেই, তার সাথে নিহত ব্যক্তির মধ্যে খুব বেশি তফাৎ নেই। কারণ সে একটা মৃত লাশের মতোই কিন্তু বর্তমানে জীবনযাপন করছে। এবং তাদের যে পরিবার ধার দেনায় ডুবে গেছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, হ্যাঁ অনেকে সহায়তা পেয়েছে, কিন্তু সহায়তা যারা সহায়তা পায় তারাই পায়, বাকি মানুষ সহায়তাটা পায় না। এবং দেখা যায় এই যে একটা অপরিকল্পিতভাবে পুরো শহীদ আর আহতদের বিষয়টি সরকারের পক্ষ থেকে ডিল করা হচ্ছে, ভবিষ্যতে আমি আশঙ্কা করি, এখানেও বলে রাখছি, দেখা যাবে অনেক ভুয়া ব্যক্তি এখানে কিন্তু ঢুকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে। এবং আমাদের শহীদ এবং আহতদের যে তালিকা, সেই তালিকাটাকে ভবিষ্যৎ দিনে গিয়ে এটা কিন্তু প্রশ্নবিদ্ধ করা হবে এবং নানানভাবে রাজনীতিক করা হবে। এই সম্ভাবনাগুলো যেহেতু আছে, আমি চাই এই সম্ভাবনাগুলো যাতে অঙ্কুরেই বিনষ্ট করা হোক এবং দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই আহত শহীদদের তালিকা করে তাদের একটা প্রপার চ্যানেলিংয়ে এবং তাদের পরিবারকে কিভাবে সহায়তা করা যায় সেটা ব্যবস্থা করা হোক। হ্যাঁ, আমি একটা কথা বলবো, আমি যখন চট্টগ্রামে দেখেছি, আমরা কক্সবাজারে গিয়েছিলাম, ওখানে দেখেছি যে স্থানীয় ডিসি অফিস তারা কিছু আহত শহীদ পরিবার থাকে, তাদের চাকরির ব্যবস্থা করে দিয়েছে, তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু বেশিরভাগ জেলা শহরগুলোতে সেটা হয়নি। আমি পটুয়াখালীর খবর বলতে পারি, পটুয়াখালীতে আমরা দেখেছি যে এই ব্যবস্থাগুলো হয়নি, কোনো প্রকার খোঁজ খবর নেওয়া হয় না। ঢাকা শহরে দেখেছি, ঢাকা শহরে ঠিকমতো কোনো খোঁজ নেওয়া হয় না, খুবই বিশৃঙ্খল পরিস্থিতি। তো এই অবস্থায় যেখানে দেখা যাচ্ছে যে সরকারের কোনো নির্দিষ্ট ব্যবস্থাপনা বা কেন্দ্রীয় ব্যবস্থাপনাটা যতটুকু স্ট্রং হওয়ার কথা, যতটুকু হচ্ছে যে তাদের নির্দেশনাগুলো স্পষ্ট হওয়ার কথা, সেখানে ততটাই আমরা দেখছি এখানে দুর্বলতা আছে। আমরা আমাদের কার্যক্রমগুলোর কথা বলতে পারি। আমরা জুলাই অভ্যুত্থানকালীন সময়ে যখন ইন্টারনেট শাটডাউন মাত্র তুলে দেওয়া হয়েছে 24শে জুলাই, তখন আমরা কিছু তরুণ যারা রাস্তায় আন্দোলন করেছিলাম, সেই তরুণরা মিলে এম্পাওয়ারিং আর ফাইটার্স নামে একটা আহতদের একটা আহতদের সেবা করার জন্য একটা সংগঠন গড়ে তুলি। এবং এখনো পর্যন্ত আমার সামনে কলিয়াপু বসে আছেন, উনি দিন রাত খেটেছেন, দিন রাত খেটে ওনারা কিন্তু আহতদের সেবা করেছেন। এখানে সাকিবুর রনি আছে, তারা দিন রাত দৌড়াদৌড়ি করে তার হসপিটালগুলোতে কিন্তু যতটুকু পেরেছেন তারা আহতদের সেবা করেছেন। তেমনি অনেকগুলো সংগঠন আছে, স্বেচ্ছাসেবী সংগঠন, যারা সেই জুলাই মাসে, আগস্ট মাসে যখন কেউ আহতের দিকে তাকাচ্ছে না, ওই সময়গুলোতে তারা হসপিটাল থেকে হসপিটালে গিয়ে তারা কিন্তু সেবা দিয়েছেন। ওই মানুষগুলো কিন্তু সবাই যার যার কর্মক্ষেত্রে ফেরত গেছে, কিন্তু তাদেরকে কিন্তু দরকার ছিল সরকারের পক্ষ থেকে তাদেরকে অ্যাকোমোডেট করা। এখনো পর্যন্ত কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে সেই উদ্যোগটা দেখিনি। আর একটা ভালো বিষয় যে আমরা শহীদ নূর মোস্তফা, যিনি একজন রোহিঙ্গা, কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় উনি শহীদ হয়েছিলেন। আমরা বেশ কয়েকটি সংগঠন আমরা মন্ত্রণালয়ের কাছে আর্জি জানাই যে আমাদের শহীদ নূর মোস্তফার স্বীকৃতিটা যাতে দ্রুততম সময়ের মধ্যে দেয়া হয়, এবং সেই কথাটি রেখে আজকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই স্বীকৃতিটি দেওয়া হয়েছে। তাই আমি সেই জায়গা থেকে এই যে আহত এবং শহীদদের নিয়ে যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করেছে, তারা কিন্তু এখনো পর্যন্ত তারা চেষ্টা আছে, তাদের কিন্তু আন্তরিকতা আছে, কিন্তু সরকার তাদেরকে ডাকে না, সরকারের তাদেরকে কোনো প্রয়োজন নাই, যার কারণে বেশিরভাগ সংগঠন তারা কিন্তু আস্তে 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 হারিয়ে যাচ্ছে। তো এখানে আহত এবং শহীদদের সাথে যারা কাজ করতে চায় তাদেরকে একসাথে আনা, একসাথে মিলে সরকারের সাথে কাজ করা, এটা গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে না বিধায় আজকে আমরা দেখছি প্রতিটা পদে পদে বিশৃঙ্খলা। আর শেষ কথা যে আমরা আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসনকে সব থেকে বেশি গুরুত্ব দিই। যে একটা মানুষকে টাকা দিয়ে দেওয়া কোনো সমাধান না। আমি চাইলেই 1 লাখ টাকা দিতে পারি, 5 লাখ টাকা দিতে পারি, কিন্তু যেটা দরকার সে যাতে মাথা তুলে সারাটা জীবন বাঁচতে পারে, তারকে যাতে হীনমন্যতার শিকার হতে না হয়।
যার চোখ চলে গেছে বা যার হাত চলে গেছে তার পরিবারকে যাতে কখনো কোনো প্রকার হীনমন্যতার শিকার হতে না হয়, কোনো বৈষম্যের শিকার হতে না হয়, সেটা ব্যবস্থা করাটা গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আমরা সরকারের কাছে আর্জি জানিয়েছিলাম যে আপনারা ট্রেনিং এর ব্যবস্থা করেন এবং সকল শহীদ এবং আহত পরিবার তাদের পুনর্বাসনের জন্য যত ধরনের উদ্যোগের দরকার, তাদেরকে সেলফ সাস্টেইনেবল করার জন্য যত ধরনের ব্যবস্থা আপনাদের নেওয়া দরকার আপনারা সেটা নেন। আপনাদের যদি সরকার সহায়তা দরকার হয় আমরা সহায়তা করব ছাত্রদের পক্ষ থেকে। তো আমরা আমাদের জায়গা থেকে শহীদ এবং আহত পরিবারগুলোর সাথে আছি এবং তাদের প্রতি মুহূর্তে যে সাফারিং এখনো পর্যন্ত আমরা দেখে যাচ্ছি যে আওয়ামী লীগের বিচার কার্য পর্যন্ত শুরু হয়নি। আমরা আশা করব যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবো। আমি এখনো পর্যন্ত কোনো আশা হারাচ্ছি না এবং আমাদের মাঠে থাকতে হবে, আমাদের কথাগুলো বলে যেতে হবে এবং আমাদের এই দেশের নাগরিক হিসেবে, ছাত্র হিসেবে আমাদের দায়িত্বগুলো পালন করতে হবে। এবং আপনাদের সবার কাছে শেষে ধন্যবাদ জানাতে চাই। আর আমাদের আহত এবং শহীদ পরিবার অনেককেই আমি চিনি, অনেকের সাথে আমার ওঠা বসা খাওয়া হয়েছে একসাথে এবং একসাথে অনেক দুঃখ কষ্ট শেয়ার করা হয়েছে। তো আলাদা করে বলার কিছু নেই। আমাদের যে এই যে আহত শহীদ পরিবার যারা এই জুলাই পরবর্তী সময়ে এখনো পর্যন্ত সাফার করে যাচ্ছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, গণসংহতি আন্দোলনের কাছে বিনীত অনুরোধ থাকবে, একটি দুটি প্রোগ্রাম করে নয়, আপনারা প্রপার উদ্যোগ গ্রহণ করেন এবং কিভাবে আপনারা আপনাদের দলের পক্ষ থেকে এই আহত এবং শহীদ পরিবারের পাশে দাঁড়াতে পারেন সেই ব্যবস্থাটি আপনারা গ্রহণ করেন, তাহলে তারা সব থেকে বেশি উপকৃত হবে। সর্বশেষ আমি উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং শহীদ এবং আয়োজক সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আমি একেএম রকিবুল আহমেদ, শহীদ রবীন্দ্রনাথের বাবা। 4 আগস্ট আমার ছেলে কারণবাজার মেট্রো রেল স্টেশনের নিচে গুলিবিদ্ধ হয়ে শহীদ শাহাদত বরণ করেছে। যাক, আমি সব তার ঘটনা বিস্তারিত আমি যাব না। আমি ছোট ছোট কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের আজকে শহীদ, আহত এবং অনেকেরই একটা দাবি রয়েছে। সেই দাবিটা হচ্ছে আমাদের শহীদ হত্যার বিচারের দাবি। এই দাবিটা আমরা এখন পর্যন্ত কোনো কিছু দৃশ্যমান আমাদের নজরে আসেনি বা জনগণ বা সাধারণ মানুষ কারো কাছেই সেটা আসেনি। এটা আমাদের একটা জোর দাবি ছিল। এই দাবির পাশে যারা আমাদের এই সন্তানদেরকে, যারা জনগণকে, যারা সাধারণ মানুষকে রাজপথে নিয়ে যে গণ অভ্যর্থনটা করেছে, সেই গণ অভ্যর্থনের মাধ্যমে আমরা যে স্বৈরাচারী সরকারকে হটাতে পেরেছি, সেই আয়োজকরা, সেই আহ্বায়করা আজকে আমাদের বিচারের দাবির জন্য তারা শুধু মুখে বলছে কিন্তু কোনো কার্যকারিতা তারা দেখাতে পারছে না। আমি বিনীতভাবে অনুরোধ করব সরকারকে এবং প্রত্যেকটা মহলকে যে প্রত্যেকটা আহতর সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রত্যেকটা আহতদেরকে পুনর্গঠন করতে হবে। এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। প্রত্যেকটা শহীদ পরিবারকে তাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবিটা দিতে হবে। আমাদের দাবি ছিল জুলাইয়ের ঘোষণাপত্র, কিন্তু সেই ঘোষণাপত্র আমরা এখনো কবে দিবে না দিবে কি করতে আমরা জানি না। এটা কি আমাদের প্রাপ্য অধিকার? এটা থেকে আমাদের কেন সরকার আমার জনসাধারণ আমাদেরকে বঞ্চিত করতেছে? আজকে বিভিন্ন রাজনৈতিক মহলের বিভিন্ন অঙ্গ সংগঠন বলতেছে আমাদের নির্বাচন চাই, কেউ চাচ্ছে আমরা সংস্কার চাই, কেউ চাচ্ছে আমরা দেশকে পুনর্গঠন করতে চাই। আপনারা যে যা চাই চান তাতে আমাদের কোনো আপত্তি নাই, আপনারা যার যেটা চান নেন, আপনার আমার আপত্তি নাই, কিন্তু আমাদের প্রত্যেকটা শহীদ হত্যার বিচার চাই। এটা আমাদের দাবি। আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত নির্বাচন বলেন, সংস্কার বলেন, যা কিছু বলেন, এটাতে আমরা কোনো থেকে আমরা সায় দিব না। আমাদের দাবি বিচার। এই বিচার আমাদেরকে করে দেখাতে হবে আপনাদের। এটা যদি আপনারা না করেন তাহলে আমরা জানবো আমাদের সন্তানরা পিতা তাদের জীবনটা দান করেছে। প্রত্যেকটা আহত পঙ্গুত্ব বরণ যারা করেছে তাদের এটা নির্দ্বিধায় মানে পানিতে পড়ে গেছে। তাদের এই মূল্য আমরা দিচ্ছি না। আমরা চাই আমাদের প্রত্যেকটা আহত শহীদ পরিবারকে পুনর্বাসন করা হোক, কিন্তু পুনর্বাসন করা হোক। আমাদের পাশে আজকে দেখা যাচ্ছে অনেকেই নাই,
আমাদের কণ্ঠে একসাথে তারা কেউ আওয়াজ তুলছে না যে বিচারের দাবিটা আমাদের বাস্তবায়ন হোক। আজকে দুটা মহল আমাদের এই সন্তানগুলিকে, এই আহতদেরকে হত্যা এবং আহত করেছে। এক হচ্ছে প্রশাসন, দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ পন্থী যারা ছিল তারা। আজকে প্রশাসনরা বিভিন্ন স্থলে তাদেরকে ভিডিও ফুটেজে আমরা যখন দৃশ্যমান করে দেখছি যে এনারাই হত্যাকাণ্ডগুলি চালাচ্ছে, সেই প্রশাসনের সেই কর্মকর্তারা আজকে বিভিন্ন স্থানে, ঢাকার বাইরে শুধু তাদের কর্মস্থলটা এক জায়গা থেকে আরেক স্থানে স্থানান্তরিত করে নিয়েছে, কিন্তু তাদের কোনো বিচারের আওতায় আসছে না। তাদের আভ্যন্তরীণ কোনো প্রক্রিয়া তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে না। কেন? আওয়ামী লীগে যারা ছিল তাদের কথা আমি বাদে দিলাম, যারা এখন আমাদের দেশের, আমাদের অর্থের উপরে যারা বেতন নিয়ে চলছে, তারা কেন এখনো বিদ্যমান তাদের কর্মস্থলে রয়েছে? তাদেরকে বিচারের আওতায় আনার কি কোনো দায় সরকারের নাই? আমরা চাই প্রত্যেকটা স্তরে যারা চিহ্নিত খুনি অপরাধী তাদেরকে বিচারের আওতায় অতি দ্রুত আনা হোক এবং এই মাসের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করা হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এই মুহূর্তে অত্যন্ত সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জুলাইয়ের অভ্যুত্থানে যিনি আইনি সেবা দিয়েছেন এবং এনসিপির নেতা জনাব হুমায়ুন নূরকে অনুরোধ করব অত্যন্ত সংক্ষিপ্তভাবে কথা বলার। সংস্কার কমিশনের প্রধান জনাব সৈয়দ সুলতান মাহমুদ, আমি এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি হুমায়ুন নূরকে। আসসালামু আলাইকুম সবাই। জুলাই ফিরে এসেছে সবার মাঝে। আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেক শহীদ পরিবার এবং আহত পরিবারের সদস্যরা আছে। আমি জুলাই শহীদ পরিবার এবং আহত পরিবারদের আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করেছি নিজের দায়বদ্ধতার জায়গা থেকে, যে আমার সামর্থ্যে আমি যতটুকু কোলায় অতটুকু করব। কিন্তু যখন এই আইনি সহায়তা দিতে গিয়েছি তখন অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত আমরা দৃশ্যমান বিচারের আসলে কোনো প্রপার রোডম্যাপ দেখতে পাইনি। মাত্র গুটি কয়েক মামলার ট্রায়াল শুরু হয়েছে, কিন্তু দল হিসাবে আওয়ামী লীগ যে 15 বছর মানুষের উপরে এই ভয়াবহ নির্যাতন চালিয়েছে, এই 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 গুম হত্যা, মানুষের মানবিক মর্যাদা নাই, সামাজিক মর্যাদা নাই, মানুষ হিসাবে মানুষের একটি নাগরিক অধিকার নাই, সেই বিষয়ে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি। দল হিসাবে আওয়ামী লীগের বিচারটা কবে হবে? আজ পর্যন্ত একটা জুলাই ঘোষণাপত্র, কিসের ঘোষণাপত্র? এই যে আমার যে ভাইয়েরা শহীদ হলেন, এই যে যেই ভাইয়েরা আহত হলেন, যারা জীবনে কোনোদিন হয়তো আর চোখে দেখতে পাবেন না, যারা কোনোদিন কাজে ফিরতে পারবেন না, নিজের পায়ে হাঁটতে পারবেন না, এদের কি জবাব দেব? তাদের স্বীকৃতিটা কোথায়? বাংলাদেশের মুক্তিকামী জনগণের যেই একটা স্বীকৃতি, একটা প্রোক্লেমেশন, একটা ঘোষণাপত্র, এইটুকু দাবি আমরা কেন আদায় করতে পারছি না? যেই আন্দোলনে আমরা সবাই নেমে আসলাম মাঠে, এই বাংলাদেশকে স্বৈরশাসকের হাত থেকে মুক্ত করলাম, সেই আন্দোলনে তো আমাদের একতাবদ্ধ থাকার কথা। দল মত নির্বিশেষে আমাদের যে ন্যায্য দাবি, সেই দাবির পক্ষে আমাদের একসাথে কাজ করার কথা। আমরা এখন কেন বিভক্ত হয়ে যাচ্ছি? এই সময় তো এখনো আসে নাই যে আমরা এখনো ব্যক্তির স্বার্থে, রাজনৈতিক স্বার্থে বিভক্তির কথা বলবো। আমি নারীদের নিয়ে কাজ করছি। নারীদের যাতে টোকেন হিসেবে ইউজ না করে, পার্লামেন্টে বিভিন্ন জায়গায় টোকেনের মতো বসে না দেওয়া হয়, নারীরা যাতে নির্বাচন করে নিজেদের যোগ্যতায় নিজ আসনে ইলেকশন করে মানুষের প্রতিনিধিত্ব করতে পারে, সেই বিষয়ে কথা বলছি। সেইটা নিয়েও দ্বিমত। আমি সবার কাছে করজোড়ে অনুরোধ করব, আপনারা যারা মুক্তিকামী মানুষ আছেন, এই দেশের প্রত্যেকটা মানুষ সততার সাথে দেশটাকে গড়তে, দেশের ভালোর জন্য কাজ করতে এগিয়ে আসছে। আমি সবাইকে অনুরোধ করব, সবাই সচেতন থাকবেন। যারা সত্যের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে, যারা অনৈক্য তৈরির চেষ্টা করবে, তাদেরকে রুখে দিবেন। যারা দুর্নীতি করবে, যারা জুলাইকে প্রশ্নবিদ্ধ করবে, তাদেরকে রুখে দিবেন, তাদেরকে আইনের হাতে তুলে দিবেন। যদি আইনি সহযোগিতা লাগে, আমি আছি আপনাদের সাথে, আমরা আছি আপনাদের সাথে। কোনো অবস্থাতে কোনো দুর্নীতিকে আপনারা প্রশ্রয় দিবেন না, চুপ করে থাকবেন না। চুপ করে থেকে 15 বছর আমরা শেখ হাসিনাকে স্বৈরশাসক হতে সাহস দিয়েছি। চুপ করে থেকে আমরা আজকে দেশের এতগুলো মানুষ প্রাণ হারিয়েছে, আমার ভাইরা অনেকে
কেউ নিজের এই যে জুলাই শহীদ পরিবার আহত পরিবারের অনেক আপারা আসে যে আপা আমাদের কয়টা টাকা ধরিয়ে দিয়েছে পরিবার থেকে আমরা এই ধরনের অসহযোগিতার সম্মুখীন হচ্ছি। আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর। আপনারা সবাই একতাবদ্ধ থাকবেন, এই সমস্ত বাধা বিপত্তিকে প্রতিহত করবেন, সব জায়গা থেকে প্রতিবাদ করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়রা নূরকে। আমি এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য, জুলাই অভ্যুত্থানে আহত জনাব মিজানুর রহমান মোল্লাকে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন জনাব মিজানুর রহমান মোল্লা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যারাই এখানে উপস্থিত হয়েছি সবাই আমরা অনেক দুঃখ বেদনা নিয়ে উপস্থিত হয়েছি। আমিও 19 জুলাই উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আসলে অনেক কথা মনে আসে, কিন্তু সব কথা তো বলার সময় এবং সুযোগ হয়ে ওঠে না। আমরা শহীদ পরিবার এবং আহত যোদ্ধা যারা আছি, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গত জুলাই আগস্টে তাদের কি উদ্দেশ্য নিয়ে তারা এই বুকের রক্ত দেওয়ার জন্য রাস্তায় নেমেছে। এক, ভারতীয় আগ্রাসন বন্ধ করার জন্য, আর স্বৈরাচারকে এদেশ থেকে তাড়ানোর জন্য। আমি মনে করি এই প্রশ্নে সব শহীদ পরিবার এবং আহতরা একমত, এবং এই আন্দোলনের যারা দল মত নির্বিশেষে রাস্তায় গেছে তাদেরও আমি মনে করি এখানে একমত। দুর্ভাগ্যজনক 8ই আগস্ট সরকার গঠনের পর আমরা মনে করি সেই আমাদের সন্তানদের আত্মত্যাগ এবং আমাদের আহত যোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত সেই আন্দোলন বলি, বিপ্লব বলি, সেটা বেহাত হয়ে গেছে। কেননা এখন 8ই আগস্টের পরে আমরা সবাই 3টা শব্দের সাথে পরিচিত হয়েছিলাম: বিচার, সংস্কার, নির্বাচন। আমরা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিচারের নমুনা দেখতে পাচ্ছি না। জানি না আদৌ এই বিচার হবে কিনা। আচ্ছা, সংস্কারের প্রশ্নে যদি আসি, আমি ছোট্ট করে একটু বলতে চাই, আমরা যদি একটা সেমাই তৈরির মেশিনের মধ্যে পানি দিয়ে আটা গুলাইয়ে দিই, ওই পাশ থেকে সেমাই বের হবে। এখন যদি আমি তেল দিয়ে আটা গুলাইয়ে দিয়ে বলি যে ওই পাশ থেকে বিস্কুট বের হবে, এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। তার মানে সংস্কারটা ঠিক এমনই। আমি বিগত স্বৈরাচারের সমস্ত সিস্টেম ঠিক রেখে আমি নির্বাচনে গেলাম আর আমি বিশাল অর্জন পেয়ে যাব, কখনোই হবে না। আমি আরেকটা স্বৈরাচারই পাবো। সুতরাং নির্বাচনের প্রশ্নে আমার বক্তব্য পরিষ্কার। আমাদের সন্তানদের, আহত যোদ্ধাদের রক্তের আমি আরেকটা জিনিস মনে করাই দিতে চাই। এর আগে আমরা স্বৈরাচার আমল বলি বা বিগত সময়ের কথা বলি, গ্রামে সামান্য ভাই ভাই বলি, প্রতিবেশী বলি, হাতে ফলস ব্যান্ডেজ দিয়ে বা একটু রোগ লাগায় থানায় মামলা দিলে পারে বিশাল একটা পুলিশের তোড়জোড় দেখা যেত। আর এখন আমার আহত যোদ্ধাদের, যাদের চোখ হারিয়েছে, যাদের অঙ্গ হারিয়েছে, তারা কিন্তু কেউই মামলা করে নাই আমার জানা মতে। কিন্তু তারা কেন মামলা করবে না? আমি মনে করি আহত যোদ্ধাদেরও মামলা করা উচিত এবং তাদের যথাযথ ক্ষতিপূরণ এই রাষ্ট্রকে দিতে হবে, এবং যারা এর সাথে জড়িত ছিল তাদেরও বিচারের আওতায় আনতে হবে। শুধু শহীদ পরিবার কেন, আহত যোদ্ধারাও মামলা করবে এবং তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। আমার একটা দুঃখজনক ঘটনা আমি শেয়ার করতে চাই। আমি একদিন আগারগাঁও চক্ষু হসপিটালের সামনে গেছি, তখন 3 জন, এটা বলতে বা কষ্ট লাগে, 3 জন আহত যোদ্ধা এসে বলছে যে আঙ্কেল, আপনার ছেলে শহীদ হয়েছে, আমার হয় ভালোই হয়েছে। বলছে কেন বাবা এই কথা বলো কেন? তো বলছে যে আপনাদের হয়তো সদস্য সংখ্যা, আপনার ফ্যামিলিতে 4 জন বা 5 জন, একজন মারা গেছে, আপনারা কিন্তু তার খরচ কমে গেছে, তার জন্য আর খাবারের খরচ নেই, ওষুধের খরচ নেই, লেখাপড়ার খরচ নেই। কিন্তু আমি আহত হয়েছি, আমি আগে কাজ করতে পারি না, আমার ওষুধের পয়সা লাগে, বলেন আমি কোথায় যাবো? সরকার থেকে আমাদেরকে করে হেল্প করুন। এটার উত্তর আমি শহীদের বাবা হিসেবে কি দিব? আসলেই তো তার খাবার পয়সা কে দেবে? যে কাজ করতে পারে না, পঙ্গু হয়ে গেছে, তার ওষুধের পয়সা কে দেবে? বলে যে হসপিটালে গেলে আমাদেরকে ভর্তি নেয় না, বলে যে তোমরা সুস্থ হয়ে গেছো। কোথায় সুস্থ হয়ে গেছে? বলছে যার চোখ
আমাদেরকে রিলিজ করছে, এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে আমার একটা চোখ নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো এই কথা বললে পরে আমাদেরকে বলছে না তোমাদের আর কোনো ট্রিটমেন্টের দরকার নেই। বলে যে আমার পা আগে একরকম আমাকে রিলিজ করছে, এখন আমার আস্তে আস্তে পা শুকাই যাচ্ছে, আমাকে হসপিটাল ভর্তি নিচ্ছে না। তার মানে কি কত দুঃখ নিয়ে বলতে হয় যে আপনার ছেলে শহীদ হয়ে গেছে, এটাই ভালো হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক আপনারা সবাই জানেন যে এই রাষ্ট্রের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচারের দোষরা এখনো ঘাপটি মেরে আছে। তাদেরকে কোনো রকমের কোনো প্রতিকার তো দূরের কথা, শুধুমাত্র বলতেছি আমরা এখানে ওখানে ট্রান্সফার করে দিয়েছি। ট্রান্সফারের সমাধান আমরা এত সংস্কারের কথা বলছি, সংস্কার কমিশনের কথা বলছি, কিন্তু পুলিশ সংস্কারের কোনো ব্যবস্থাই সরকার নেয়নি। কেন নেয় নাই? যেখানে প্রত্যক্ষভাবে এই পুলিশ জড়িত ছিল আমাদের সন্তানদের আহত করার ক্ষেত্রে এবং শহীদ করার ক্ষেত্রে, কিন্তু এখানে কোনো সংস্কার নেই। এই পুলিশরা এখন বিভিন্ন মামলা বাণিজ্য করার জন্য আহত শহীদ পরিবারদের সদস্যদের ডেকে ডেকে মামলা নিয়ে বলতেছে, সেখানে পুলিশ বাদ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নাম দেওয়ার চেষ্টা করতেছে। আমি মনে করি এটাও এক ধরনের প্রতারণা এই শহীদ ফ্যামিলিদের সাথে। আর একটা কথা বলতে হয়, আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ মেম্বার। এখানে আপনারা সাংবাদিক ভাইরা এবং অনেকেই দেখেছেন যে মে মাসের 8 তারিখে আমার সাথে একটা অপ্রীতিকর ঘটনা ঘটায়, যেটা আওয়ামী লীগের দোসর KM শফিউল্লাহ ছেলে কাজী ওয়াকার। আমি সেটার প্রতিবাদ করি এবং সংবাদ সম্মেলনে বলি যে স্বৈরাচারের দোসর কখনোই শহীদের এই ফাউন্ডেশনে থাকতে পারে না। কি বড় মানে নির্লজ্জ বেহায়া হলে এখন পর্যন্ত সে সেখানে আছে। তারপরও যেহেতু আমাদের সন্তানরা গেছে, আহতদের কষ্টের দিকে খেয়াল করে নতুন সিও সে আমাকে ডাকে। আমি বলি যে আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, কিন্তু আপনার নিয়োগটা হয়েছে অস্বচ্ছভাবে। তারপর বলে যে আমাকে আপনি সহযোগিতা করেন, কিভাবে করলে আপনারা খুশি হন, আপনাদেরকে আমি খুশি করতে পারি, আমাকে পরামর্শ দেন। ইতিমধ্যে আমরা 5ই আগস্ট সরকারি একটা প্রোগ্রামের জন্য দেখা যাচ্ছে এখন ফাউন্ডেশনে কোনো পয়সা নেই, তখন বাংলাদেশ ব্যাংকে আমাকে সময় করে নিয়ে যায়। তো আমরা আশা করছি 5ই আগস্ট সকল শহীদ পরিবারদেরকে নিয়ে একটা বড় প্রোগ্রাম হবে, সেখানে আপনারা যাবেন। আহতদের জন্য যেহেতু সংখ্যায় তারা অনেক বেশি, প্রত্যেকটা ডিসি অফিসের অডিটোরিয়ামে 4ই আগস্ট তাদের প্রত্যেকের উপস্থিতি থাকতে হবে এবং চিফ অ্যাডভাইজার সেখানে সবাইকে জুম মিটিংয়ের মাধ্যমে সবার সাথে মত বিনিময় করবেন। সুতরাং এইটা আমি চেষ্টা করতেছি, এইটা সাকসেসফুল করার জন্য। আশা করি আপনারা দোয়া করবেন, এটা হয়ে যাবে। মজার বিষয় হচ্ছে এই মুহূর্তে ফাউন্ডেশনে তেমন কোনো টাকা নেই। সিও সাহেব বলল, আমি বললাম যে গত 8 তারিখের মিটিংয়ে যখন আপনাদের আয় ব্যয়ের হিসাব দেখেছি, সেখানে আমি পরিষ্কার এটা ফেসবুকেও দিয়েছি এবং কয়েক জায়গায় বলেছি যে শহীদ ফ্যামিলিদেরকে 5 লাখ করে টাকা দেওয়ার কথা। যে টাকা দিয়েছেন এখনো প্রায় 100 শহীদ পরিবার টাকা পায়নি। আহতদের প্রথম ধাপে বলতেছেন 4,500-কে 1 লাখ টাকা করে দেওয়ার কথা এবং দিয়েছেন, সেটাও হিসাব নেবেন। কিন্তু দ্বিতীয় ধাপে 425 জনকে 9 কোটি 5 লাখ টাকা দিয়েছেন, এভারেজে 2 লাখের উপরে টাকা দিয়েছেন। দুর্ভাগ্যজনক গেজেটে অন্তর্ভুক্ত এখন পর্যন্ত 8,000 আহত যোদ্ধা টাকা 1 টাকাও পায় নাই। এটা কেন করলেন আপনারা? যেখানে এখনো গেজেটভুক্ত 8,000 শহীদ যোদ্ধা 1 টাকাও পেল না, সেখানে আপনি 425 জনকে কেন 2 লাখের উপরে টাকা দিলেন? এটার কোনো ব্যাখ্যা নাই। কারণ আমরা পরবর্তীতে জানতে পেরেছি এই স্বৈরাচারের দোসর কিছু আহতদেরকে অতিরিক্ত টাকা দিয়ে, এবং আমি জানি না এর ভিতরে ওই ছাত্রলীগের ছেলেপেলেও থাকতে পারে, তারা আমাদের শহীদ ফ্যামিলির সাথে মানে মুখোমুখি একটা সংঘর্ষের পর্যায়ে নিয়ে গেছে। আমি এইটার প্রতিকার চেয়েছি এবং এটা একটা সুষ্ঠু সমাধান চেয়েছি। আপনারা দোয়া করবেন শহীদ এবং আহতদের জন্য। আমরা চেষ্টা করছি এখন এই প্রসঙ্গটা যখন চিফ অ্যাডভাইজারের কাছে বলা হয় এখন তো ফাউন্ডেশনে কোনো টাকা নেই, তাহলে এই বাকি শহীদ পরিবার এবং আহতদের টাকা আমরা কোত্থেকে দিব? উনি উত্তরে বলেছেন যে বিভিন্নভাবে আপনারা নিজেরা সংগ্রহ করেন। এখন আপনারাই বলেন এটা শহীদ ফাউন্ডেশনের এখন যারা আছে, যেখানে স্বৈরাচারের দোসর বর্তমান, সেটা কিভাবে তারা টাকা সংগ্রহ করবে এবং কোথায় টাকা পাবে? তারপরও আপনাদেরকে বলছি আমি চেষ্টা করছি, মনে একটা কষ্ট নিয়েও আমি সেখানে তাদের সাথে কাজ করছি। আশা করতেছি শহীদ পরিবার এবং আহত যারা টাকা এখনও পায় নাই তাদের একটা টাকা ব্যবস্থা করে দেওয়ার জন্য। আর আরেকটা বিষয় বলতে চাই,
রাজনীতি নিয়ে কথা বলতে চাই না। আমরা শহীদ পরিবার আহত যোদ্ধারা আমরা রাজনীতি সচেতন। আমরা কোনো দলের ব্যানারে আমরা কিন্তু সেদিন রাস্তায় আমাদের সন্তানেরা যায়নি। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে পিআর সিস্টেমের কথা বলে নির্বাচন, আমি জানি না এটা ডিলে করবে নাকি আদৌ কোনো সমস্যার মধ্যে ফেলবে কিনা। আমার এখানে পরিষ্কার কথা, যারা ইন্ডিয়া এবং আওয়ামী লীগের স্বার্থ পুনরুদ্ধার করতে চায় তারাই পিআর সিস্টেম চাচ্ছে। আমি একটু ব্যাখ্যা দিব দিই, তাহলে আপনারা পরিষ্কার হবে। না হলে আমাকে মনে করবেন যে আমি গাল গল্প করছি। মনে করেন একটা ছোট দল তারা এককভাবে ইলেকশন করলে তারা 2টা বা 3টা আসন পাবে। এখন যদি পিআর সিস্টেমে যাওয়া যায়, তারা যদি 2% ভোট পায় তাহলে কিন্তু তারা 6টা আসন পাবে। যেহেতু পিআর সিস্টেমে গেলে তাহলে তারা এটা চাবে। কিন্তু এইটা বেশি সমস্যা না। সমস্যা হচ্ছে এই ছোট দলকে যদি এই স্বৈরাচারের দোসররা বলে যে তুমি তো পিআর সিস্টেমে গেলে 6টা আসন পাবা, তোমাকে আমি 15টা আসন দিব। কেন বলছে যে এখানে যেহেতু কোনো প্রার্থীর ইলেকশন হবে না, মার্কার ইলেকশন হবে, তোমাদের মার্কায় আমাদের সব ভোট দিয়ে দিব। তখন মনে করেন তার ভোট হয়ে গেল 30%, কিন্তু সেই দল এককভাবে কিন্তু পেত 2%। এখন যদি 30% হয় তাহলে সে পিআর সিস্টেমে পাবে 90টা আসন। তাহলে তাকে যদি 10টা দেয়, 15টা দেয়, তাহলে সে তো অনেক খুশি হবে। বাকিটা এই আওয়ামী দোসররা এখানে নাম ঢুকাই দিবে। আমরা কি চাই আওয়ামী দোসরের পুনর্বাসনের জন্য এই পিআর সিস্টেমটা মেনে নিতে? কখনোই না। আমাদের সন্তানরা ইন্ডিয়ার এই চাণক্য নীতি বলে, এই নীতি আওয়ামী লীগের এই ঘোর প্যাসে পিআর সিস্টেম দিয়ে আবার তারা ঢুকতে চায়। আমরা এটা কখনোই হতে দিব না। হ্যাঁ, তারপরও পিআর সিস্টেমের একটা যৌক্তিকতা যেহেতু আছে, প্রত্যেকটা সিস্টেমের সুবিধা অসুবিধা আছে। আমি গত 1 তারিখের আলোচনায় বলেছিলাম যে নিম্ন কক্ষে কোনো পিআর সিস্টেমের দরকার নেই। নিম্ন সংসদে কোনো পিআর সিস্টেমের দরকার নেই। উচ্চ কক্ষে 100 আসন যেটা প্রস্তাবিত হচ্ছে সেখানে 50% বিভিন্ন প্রতিনিধি প্রফেশনালদের জন্য, আর 50%-এর মধ্যে পিআর সিস্টেম করা হোক। তখন যারা যে পরিমাণ ভোট পেয়েছে সেই ভোটের অনুপাতে হারে তাদের সেখানে উপস্থিত থাকবে। আমি মনে করি এতে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।